সুবিধা নেই, জাস্ট একটু রেস্ট্রিকশন তো থাকা দরকার যে কোনো জিনিসের। এই যে হয়ে গেছে স্যার। কনসলিডেশন রেস্ট্রিকশন 481 হলে যেটা হবে, ধরেন মানে এটা আসলে একটা টাইমে আসলে খুব হয়ে যায়। রেস্ট্রিক্ট থাকা উচিত না, কজ কেউ তো আসলে যদি থাকে পরে সে তো আসলে মানে বেশি জানে ফেলবে না, বা আপনার জানা হ্যাঁ, কমবে না। ওইটা ঠিক আছে, আপনি যেটা বলছেন এটা ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমরা এই ডিসকাশনটা মনে হয় এখন বন্ধ করি। এবার আমরা স্যার এই আমাদের জায়গা মেইন থেকে শুরু ডিসকাশনে করেছি চলে স্যার, আসি। আপনি শুরু করেন। আমি অলরেডি অনেকক্ষণ সময় নিছি, আই এম সরি ফর ইট। What happened? আচ্ছা, আমি কাছে এখন দরজা লাগায় যাও বাবা। আমি আমি জানি না, দরজা লাগাও। সরি। ওকে, ফার্স্ট অফ অল আমি অ্যাবাউট কনসলিডেশন, লেট মি টক বিফোর আই গো টু দ্য ডিরেক্টলি টু দ্য বুক। আমি আগে একটু বুঝতে চাই how you define about the group account financials and individual financials. Anybody? স্যার কোয়েশ্চেনটা আবার একটু করবেন স্যার প্লিজ। আচ্ছা, আমি যদি বলি যে how you differentiate the group financials and the individual financials, লেমন ল্যাঙ্গুয়েজে বলেন, ইটস ডাজন্ট ম্যাটার যে আপনি খুব পরীক্ষার ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে। স্যার আমি যদি ইন্ডিভিজুয়াল বলি তাহলে তো স্যার একটা কোম্পানির হিসাব, অ্যাকাউন্টস, প্রফিট মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো হবে। আর যদি গ্রুপ বলি তাহলে মোর দেন ওয়ান। ওকে, এবার আমাকে একটা জিনিস বলেন, আমরা যখন ইন্ডিভিজুয়াল ফিনান্সিয়ালসটা প্রিপেয়ার করি সেটার ক্ষেত্রে আমাদের স্টেপস গুলা কি যেটা ফলো করি, তাহলে গ্রুপের ক্ষেত্রে কি আমরা সেম স্টেপস ফলো করব? হ্যাঁ সেমই তো, স্যার প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট যে আইএসএম আফার আছে সেই অনুসারে তো করতে হবে, মানে অ্যাকাউন্টসের প্রোফর্মা অফ দ্য ব্যালেন্স শিট কয়েকটা জিনিস বাদ দেওয়া হচ্ছে স্যার, বেসিক তো স্যার সেমই স্যার, সবার জন্য Same. প্রিন্সিপাল আইন সমান, কয়েকটা জিনিস বাদ দেওয়া স্যার। ওকে, এনি আদার ভিউ? স্টেপ সেম না স্যার, কম্পোনেন্ট গুলো সেম কিন্তু স্টেপ তো সেম না। আচ্ছা, আপনি যদি বলেন স্টেপ, প্রেজেন্টেশন, ফরম্যাট, আউটফিট, ইয়াস, আউটফিট ওয়াইজ ইটস লুক সেম, বাট এটার পারপাস এবং প্রিপারেশন মেথড ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। লাইক আমরা যখন ইন্ডিভিজুয়াল ফিনান্সিয়ালসটা প্রিপেয়ার করি, আমরা শুরু করি হচ্ছে ট্রানজেকশন থেকে, সেখান থেকে আমরা জার্নাল করি, ট্রায়াল ব্যালেন্স করার আগে লেজার করি, দেন ট্রায়াল ব্যালেন্স, সেখান থেকে ফিনান্সিয়ালস, রাইট? এবং আমরা যে দুই তরফা নীতি, সেটা হচ্ছে ডাবল অ্যাকাউন্টিং প্রিন্সিপাল অনুযায়ী প্রত্যেকটা জিনিসেরই আমার একটা ডেবিট ইম্প্যাক্ট থাকে, একটা ক্রেডিট ইম্প্যাক্ট থাকে, এবং আমরা A is equal to L plus P এর প্রপার রিফ্লেকশন আমরা ব্যালেন্স শিট এবং পিএনএল এর মধ্যে দেখি, যার কারণে প্রতিটা ব্যালেন্স শিট এন্ট্রিরই অলমোস্ট সব ক্ষেত্রেই পিএনএল এর একটা হিট থাকে, রাইট? হ্যালো, এটা ট্রায়াল ব্যালেন্স কনসলিডেট করছে, এটা তো ট্রায়াল ব্যালেন্স কনসলিডেট করে ম্যাক্সিমাম ক্ষেত্রে, তাই না? প্রফিট কনসলিডেট প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট স্টেটমেন্ট চেঞ্জেস ইন ইকুইটি ইনভেস্টমেন্ট নিয়ার টু সেট, মানে কনসলিডেশন করছে প্রত্যেকটা, দুইটা, একটা প্যারেন্ট এবং একটা সাবসিডিয়ারি, অথবা প্যারেন্ট অথবা একটা ইনভেস্টি, এদের কনসলিডেশন করে, তাই না? মানে প্রাইমারি অ্যাকাউন্ট যেটা গিয়েছে, প্রাইমারি যে প্রিভিয়াস অ্যাকাউন্ট, জার্নাল, ট্রায়াল ব্যালেন্স, লেজার, ব্যালেন্স শিট, এটা দুইটা ব্যালেন্স শিট বা দুইটা ট্রায়াল ব্যালেন্সকে কনসলিডেট করে, তাই না? নো, ইটস নট। কনসলিডেশনের ক্ষেত্রে আমরা কখনোই যে রেগুলার স্টেপস অফ প্রিপারেশন অফ ফিনান্সিয়ালস, যেটা ইন্ডিভিজুয়াল ফিনান্সিয়াল, সেইটা আমরা ফলো করব না। আমাদের করছি না বলছি, সেটা মানে মানে ফাইনালি যে ট্রায়াল ব্যালেন্স হয়ে গেল, দুইটা প্রতিষ্ঠানের ট্রায়াল ব্যালেন্স বা দুইটা প্রতিষ্ঠানের হুমায়ুন ভাই ট্রায়াল প্লিজ ব্যালেন্স স্যারেরে আমরা বলতে দেন, কনসলিডেট করি। হুমায়ুন ভাই স্যারেরে বলতে দেন। আচ্ছা আচ্ছা, কনসলিডেশনের ক্ষেত্রে কখনোই সেটা ট্রায়াল ব্যালেন্স থেকে শুরু হবে না। কনসলিডেশন অলওয়েজ শুরু হবে দুইটা ইন্ডিভিজুয়াল স্টেটমেন্ট থেকে। অবশ্যই মাথায় রাখতে হবে কনসলিডেশন করার ক্ষেত্রে দুইটা ইন্ডিভিজুয়াল কোম্পানির
রেডিমেড ফিনান্সিয়ালস আপনার হাতে অ্যাভেলেবেল থাকতে হবে। ধরেন যদি দুইটা কোম্পানির সেপারেট ট্রায়াল ব্যালেন্স আপনাকে দিয়ে দেয়, আপনি কনসোলিডেশন করতে পারবেন না। পারবেন না। আপনাকে পারবেন তখনই যখন দুইটা সেপারেট কোম্পানির দুইটা সেপারেট প্রিপেয়ার্ড ইন্ডিভিজুয়াল ফিনান্সিয়ালস আপনার হাতে অ্যাভেলেবেল থাকবে। ইজ দিস জি, ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, তাহলে আপনি বলতে পারেন আমরা তো তাহলে প্রিপারেশন অফ ফিনান্সিয়ালস করতেছি কেমনে? ফিনান্সিয়ালস তো প্রিপারেশনের স্টেপ তো আপনি একটু আগে বললেন, জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, দেন ফিনান্সিয়াল স্টেটমেন্টস। ইয়েস, কনসোলিডেশনের ক্ষেত্রে আমরা সেই প্রসিডিউরে যাচ্ছি না, কারণ কনসোলিডেশন একটা পার্সপেক্টিভ অফ কনক্লুশনকে কাভার আপ করে। এইটা কোনো রেগুলার সেট অফ ফিনান্সিয়ালস এর যে স্টেপস এন্ড মেকানিজমস সেইটা কাভার আপ করবে না। তার মানে কি, আমরা যখন ব্যালেন্স শিট প্রিপেয়ার করব, আমাদের হাতে দুইটা সেপারেট কোম্পানির শুধু যদি ব্যালেন্স শিট থাকে তাইলে আপনি কনসোলিডেশন করে ফেলতে পারবেন। সেক্ষেত্রে দুইটা কোম্পানির প্রফিট এন্ড লস স্টেটমেন্টের ইনফরমেশন আপনার কাছে থাকা ভালো, থাকলে সুবিধাজনক, বাট না থাকলেও সেইটা বড় কোনো অসুবিধা সৃষ্টি করবে না। এইটা হচ্ছে ফার্স্ট ফান্ডামেন্টাল। তাহলে প্রশ্ন হচ্ছে, আমার তাইলে এইরকম ফিনান্সিয়ালস কইরা আমার লাভটা কি হয়? এখান থেকে আলটিমেটলি আমি কি বেনিফিট পাবো? কেনই বা আমি এই ফিনান্সিয়ালসটা বানাবো? এটা বানানোর একটা অন্যতম কারণ হচ্ছে ডিসিশন মেকিং এ অবভিয়াসলি আমরা প্রত্যেকেই দেখতে চাই আমি যেটার অংশীদার বা আমি যেটা ওন করি, আমি আমারটা নিয়ে সবসময় ব্যস্ত থাকতে চাই। কারণ কি, আমার যেটা অংশীদারিত্ব সেইটার ভালো মন্দ দ্বারা আমি প্রভাবিত হই। সঠিক না ভুল? হ্যালো, জি, জি, সঠিক। অবশ্যই সেটা আমি দ্বারা প্রভাবিত হই। তার মানে আমারটা নিয়ে আমি ওরিড থাকি। কিন্তু এর পাশাপাশি কিছু সময় আমি অ্যাজ এ কমিউনিটি অথবা অ্যাজ এ সিনার্জি আমার অবস্থা কি সেইটা আমরা দেখতে চাই। এটা আমি একটা সোজা সাপটা এক্সাম্পল বলি, আপনারা ধরতে পারবেন। আমি একটা অ্যাপার্টমেন্টে থাকি। আমার থাকার জন্য আমার অ্যাপার্টমেন্টের আমার অ্যাপার্টমেন্ট মানে আমি যে ফ্ল্যাটটাতে থাকি সেটার সিকিউরিটি, সেইটার ইন্টেরিয়র, সেইটার আলো বাতাস কেনার সময় এইটা আমার জন্য একটা বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। তার মানে আমি যে অ্যাপার্টমেন্টটা কিনবো, কেনার সময় অবশ্যই আমি দেখবো এটা সাউথ ফেসিং কিনা, এটার রুমের শেপ ঠিক আছে কিনা, এবং সেটার ক্ষেত্রে পর্যাপ্ত আলো বাতাস এবং সবগুলা ফ্যাসিলিটিস কভার আপ করে কিনা। যদি সেটা করে, আমি সেটার জন্য হয়তো এনি প্রাইস দিতে রাজি থাকবো, অথবা যে প্রাইসটা লজিক্যালি হওয়া উচিত তার থেকে 10 লাখ টাকা বেশি দিতেও রাজি হবো। কারণ কি, আমার যে ডিজায়ার্ড ভ্যালুটা আমি চাচ্ছি সেই ভ্যালুটা আমি অ্যাভেল করতে পারবো। আর সেটার থেকে আমার টার্গেট থাকবে, আমি যদি 10 লাখ টাকা বেশিও দেই তাহলে ভবিষ্যতে বিক্রির ক্ষেত্রেও কিন্তু যদি ইন্ডিভিজুয়াল ফ্ল্যাটটার ফিচার ভালো থাকে আমি এটা ভালো দাম পাবো। ইয়েস অর নো? ইয়েস। এইবার এইটার সাথে একটা পার্সপেক্টিভ অ্যাড করেন তো। আমার যে ফ্ল্যাটটা, এইটা ধরেন একটা নাম না জানা কোনো একটা ডেভেলপার, বিপরীতে আমি একটা অপরচুনিটি পাইলাম ফ্ল্যাটটা ডমিনোর অথবা বে প্রপার্টির। এই সেম ফিচার অফ ভ্যালুস এই ডেভেলপারের পার্সপেক্টিভে সেম প্রাইস হবে? না। কেন ডিফারেন্ট কেন হবে?
ব্র্যান্ড আমি ভ্যালু, তো সেম ব্র্যান্ড ভ্যালু, বেনিফিটই নিচ্ছি, ব্র্যান্ড ভ্যালু, শুধুই ব্র্যান্ড ভ্যালু। ফ্যাসিলিটিস, কোয়ালিটি, তাদের ওদের অবস্থান, লোকেশন, তাদের উপরে অবস্থান, আস্থা, তারা বিভিন্ন জায়গায় করছে সেগুলোর ওকে, অভিজ্ঞতা। মিলের ব্যাপার আছে স্যার। আচ্ছা, এই যে দেখেন এটাও কিন্তু আপনি এগ্রি করলেন, কিন্তু দেখেন তো কাগজপত্র যখন আপনি কিনবেন রেজিস্ট্রেশনের সময় কোনোখানে কি বে বইলা দাম বেশি বইলা আপনি রেজিস্ট্রেশন করেন, নাকি মৌজা ভ্যালুতে রেজিস্ট্রেশন করেন? মৌজা ভ্যালু। খেয়াল করে দেখেন কিন্তু মার্কেট ভ্যালু তো করবে, মার্কেট ভ্যালু রেজিস্ট্রেশন করে না, অনেকে ট্যাক্স ফাঁকি দেয়, কিন্তু একজাক্টলি তো মার্কেট ভ্যালুতে যে জিনিস কিনতে হবে, তাই না? এটা যেটা বললেন এটা থিওরিটিক্যালি ট্রু, বাট প্র্যাকটিক্যালি নট ট্রু। প্র্যাকটিক্যালি হচ্ছে গভর্নমেন্টের একটা পার্সপেক্টিভ আছে রেজিস্ট্রেশনের সময়, এভরি রেজিস্ট্রেশন অ্যাটলিস্ট একটা মিনিমাম ভ্যালু ডিটারমাইন করা থাকে যেটাকে বলে মৌজা ভ্যালু, অথবা তার থেকে যদি বেশি হয়, বাট হ্যাঁ, গভর্নমেন্ট সেটাই। ডাজন্ট মাইন্ড যদি আপনি মৌজা ভ্যালুতে রেজিস্ট্রেশন করেন। এখন তারপরও তো যেমন ওয়াসার পানি আপনি মিটার দিয়েও খাইতে পারেন, আবার আপনি জানেন কিনা জানি না, আপনি যদি স্পেশালাইজ সিভিলাইজড ক্যাটাগরিতে আপনি চাইলে গ্যালন প্রতি দামও দিয়েও পানি কিনে খাইতে পারেন ওয়াসার থেকে। সো ইটস টোটালি ডিপেন্ডস আপন the class. So that's another thing. But what I wanted to tell, let's go into that topic. আমি যেটা বলতে চাচ্ছি সেক্ষেত্রে দেখেন আপনি কিন্তু বের একটা ইন্ট্রিনসিক ভ্যালু দিচ্ছেন, রাইট? জি, অথবা ডমিনোর একটা ইন্ট্রিনসিক ভ্যালু দিচ্ছেন। সেই ইন্ট্রিনসিক ভ্যালুটা আপনি যে টাকা দিয়ে কিনলেন সেই টাকার ভিতরে কিন্তু ঢুকানো আছে, আছে না? আছে। কিন্তু সেটা আপনি রিকগনাইজ করতে পারতেছেন না, আপনি বলতে পারেন যে স্যার লাগতেছে না, কারণ আমার তো ইন্ডিভিজুয়াল ফিনান্সিয়াল নিয়ে কাজ করি, সেখানে তো আমার লাগে না। তাহলে আমার কনসলিডেটেডটা লাগে আমার অ্যাজ এ সিনার্জি। আমার যদি দুইটা কোম্পানি অ্যাগ্রিগেটেড হয়, প্যারেন্ট এবং সাবসিডিয়ারি যদি এগ্রিগেটেড হয়, তাহলে আমার সিনার্জি পার্সপেক্টিভটা কি দাঁড়ায়, সেইটা হচ্ছে আমার কনসলিডেশনের একটা মুখ্য বস্তু। দেখা এককভাবে আমি কি আর সম্মিলিতভাবে আমি কি। তাহলে এই সম্মিলিতভাবে দেখার রাস্তাটা কি? রাস্তাটা হচ্ছে সকল অ্যাসেট, দুটো কোম্পানির সকল অ্যাসেট যদি এক জায়গায় থাকে তাহলে আমার অপারেশনে কি ধরনের বেনিফিট আসতেছে। এখন আপনি বলবেন সকল অ্যাসেট বললে কেমনে বুঝাইলেন? একজন আরেকজনের থেকে যে দেনা পানা আছে, ইয়েস, সেটাকে আমরা কি করব? ইলিমিনেট করব। ইলিমিনেট করব কিভাবে? আমরা ইন্টার কোম্পানি ট্রানজেকশনস পার্সপেক্টিভ থেকে এদেরকে সরিয়ে নিব। আরেকটা মেজর জিনিস আমরা সরাবো, কনসলিডেশন তো যার তার সাথে হয় না। আমি আর আপনি কালকে কনসলিডেটেড হয়ে যেতে পারবো? অ্যান্সার ইজ নো। না। হইতে হবে দুইটা রিলেটেড কোম্পানি। প্রথম কন্ডিশন রিলেটেড, এবং সেকেন্ড কন্ডিশন কি? আমার মোর দেন 50% ওনারশিপ থাকতে হবে, রাইট? তার মানে মোর দেন 50% ওনারশিপ থাকার অর্থটা কি দাঁড়ায়? অর্থ দাঁড়ায় ওই কোম্পানির সকল ধরনের ডিসিশন মেকিং এর পার্সপেক্টিভে আপনার একটা সিগনিফিক্যান্ট আপার হ্যান্ড থাকবে, হুইচ মিনস আপনি নিজে আপনার 100% এবং সাবসিডিয়ারির মোর দেন 50%, ধরে নিলাম সেটা 51%, 151% অ্যাসেটের মালিক হইলে, দুইটাই দিলাম 100-100, 151% অ্যাসেটের মালিক হইয়াও 200% অ্যাসেটের উপর আপনি একটা কন্ট্রোল এস্টাবলিশ করতে পারতেছেন। ইয়েস অর নো? ইয়েস। কিভাবে? কারণ এই 200% কোম্পানির অ্যাসেট কিভাবে মুভ করবে সেটা আপনার কন্ট্রোলে। এক্সাম্পল দিব একটা, ছোট ডেমো লাগবে? জি, হ্যাঁ স্যার, এটা এটা তো হোল্ডিং একটা দিতে কোম্পানি পারেন অঙ্ক স্যার। করছে আমরা ইন্ডিয়ান মেথডে। এটা ওই আইএফআরএস আইআরএস এবং আমেরিকান মেথডে একই জিনিস, একটু মানে তার প্রেজেন্টেশনটা আলাদা, তাই না? না, একটু ডিফারেন্স আছে। আপনি যেটা ওই মেথডে ওইটা দেখছেন, আইএফআই যে কনসলিডেটেড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, যেটা ডিফারেন্ট। ইনভেস্টমেন্ট ইন অ্যাসেট, হোল্ডিং কোম্পানিতে শুধু মানে শুধু হোল্ড করে এইটাই। আচ্ছা, ওইটা যেটা আছে ওইটা হুমান ভাই, ওটা আপনি আনলার্ন করেন, এখন আমরা এটা রিলার্ন করবো। হ্যাঁ, আচ্ছা, ওইটা যেটা হইতো ওইটা ছিল আসলে অ্যাকচুয়ালি বুক ভ্যালু মেথড, বাট আমাদের এখন পুরোটাই হয়ে গেল ফেয়ার ভ্যালু মেথডে।
সো ওই মেথডটা এইটা IFRS এর ক্ষেত্রে ওইটা নীতি সিদ্ধ না। হ্যাঁ, ওইখান পার্সপেক্টিভ থেকে এখান থেকে ডিফারেন্সটা কি হয়, আমরা এখন এসে দেখি যে ধরেন সাইকেল কোম্পানি এবং চাকার কোম্পানি, একটা সাইকেল কোম্পানি একটা চাকা কোম্পানি যদি 51% মালিক হয়, দেখেন এই চাকার কোম্পানির বোর্ডে সেই থাকতেছে, তাহলে সে কি করতেছে, এই চাকাগুলা কার কাছে বিক্রি হবে যখন ভোটাভুটি হবে, সে 51% পিপল বলতে পারে যে ভাই তুমি সোললি এই চাকা শুধুমাত্র সাইকেল কোম্পানির কাছে বিক্রি করতে হবে, আর কার কাছে বেচতে পারবে না। বাকি 49% চিন্তা করতে পারে আরে কি বলতেছে এটা, এটা যদি মার্কেটে বেচে আমি আরো 10 টাকা করে বেশি আয় করতে পারি। কিন্তু সাইকেল কোম্পানি চিন্তা করলো আরে চাকা যদি এর থেকে কম দামে কিনতে পারি তাহলে সাইকেলের লাভ বেশি হবে, তাহলে 49% পিপলকে ডিপ্রাইভ করে 100% পিপল অফ দ্য প্যারেন্ট উইল গেট মোর ইনকাম। সো তারা কি করলো, ওই 49% পিপলের ইন্টারেস্টকে সাপ্রেস করে ফেললো। তার মানে কি হিসাবে সাইকেল কোম্পানি চাকার কোম্পানির মোর দেন 51% মালিক থেকে 100% চাকার কোম্পানির সিদ্ধান্তকে সে প্রভাবিত করতেছে। সুতরাং এই লজিকেই আমরা কনসলিডেশনে দুইটা কোম্পানির অ্যাসেট লাইন বাই লাইন যোগ করে ফেলি। ইয়েস, তাদের ভিতরে ইন্টার কোম্পানি ট্রানজাকশন দেওয়া থাকে, সেটাকে ইলিমিনেট করি। এই প্রসেসে একটা জিনিসকে আমরা পুরোপুরি ইলিমিনেট করি, সেটা হচ্ছে প্যারেন্টের বইতে সে সাবসিডিয়ারির জন্য যেটা ইনভেস্ট করছে সেটা ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি নামে থাকে, আর সাবসিডিয়ারির বইতে যে ইকুইটি ভ্যালুটা থাকে এইটা এটার পরিপূরক, মানে এক জায়গার অ্যাসেট মানে ডেবিট, আরেক জায়গার ইকুইটি মানে ক্রেডিট। এই ডেবিট এবং ক্রেডিটটা আমরা সরাই ফেলি। সরাই ফেলার কারণে কি হয়, যাতে ডাবল কাউন্টিংটা না হয়, রিয়েল ভ্যালু অফ সিনারিওসটা যাতে রিফ্লেক্টেড হয়। এই দুইটার মাঝখানে যে গ্যাপ, সেটাকে আমরা হয় বলি পজিটিভ গুডউইল অথবা নেগেটিভ গুডউইল। আমি একটু পরে আরো ডিটেল আলোচনা করব, আগে থিমটা বলি। এখন আপনি বলতে পারেন স্যার 100% অ্যাসেট দেখাইলেন, আপনি বলতেছেন কন্ট্রোল এস্টাবলিশ হইলো, আপনি ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারির সাথে ইকুইটির পোর্শনটাও মাইনাস করলেন, তাইলে ওনারশিপ কিভাবে রিফ্লেক্ট হবে? প্রশ্ন হচ্ছে ইয়েস, হবে। কিভাবে? আপনি ধরেন সাবসিডিয়ারি 70% মালিক, তার মানে আপনার ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারিও কিন্তু 70% ভ্যালুকেই রিফ্লেক্ট করতেছে। এই বাকি 30% কে আমরা বলি মাইনরিটি ইন্টারেস্ট অথবা নন কন্ট্রোলিং ইন্টারেস্ট, NCI। সেই NCI পার্সপেক্টিভে আমরা কিন্তু সেটাকে ইকুইটিতে রেকর্ড করি। তাকে কিন্তু আমরা লাইবিলিটি বলছি না, তাকেও কিন্তু আমরা বলতেছি এক্সটেন্ডেড ফর্ম অফ ইকুইটি। তাহলে দেখেন ইকুইটি বা ওনারশিপে কে থাকে, প্যারেন্টের 100% থাকে, আর নন কন্ট্রোলিং ইন্টারেস্ট যেই পার্সেন্টেজ হোক, সেটা 20, 30, 40, বাট নট মোর দেন 49%, তারাই থাকে। তাই কি হয়, আমি যতটুকু ওন করি সাবসিডিয়ারির, ততটুকু ইকুইটি পোর্শন থেকে আমার ইনভেস্টমেন্ট ভ্যালুকে নিয়ে বাদ চলে যায়। কথাটা ধরতে কষ্ট হইলো? এগেন একটা ডেমো দিলে ভালো হবে। জি। জি স্যার, একটা ডেমো দিলে ভালো হবে স্যার আমাদের জন্য। Yes. আমি আগে যখন ক্লাসে পড়াইতাম, আমি চেষ্টা করতাম মুখে মুখে এটা পড়াই ফেলতে, বাট এখন অনলাইনে আসলে মুখে মুখে হয় না। তো আমি যেটা করি, আপনাদের সাথে বসে বসে অঙ্ক বানাই। লাস্ট প্রতিবার ক্লাসেই দেখা যায় কোনো না কোনো ভাবে রেডি করার চেষ্টা করি। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি। জি। Sorry, কেটে দিই।
একটা করে দেখাচ্ছে কেন? Yes. আমার আরো এরকম ক্লাস আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? জি আচ্ছা, ধরে নেন আপনার প্যারেন্ট একটা, সাবসিডিয়ারি একটা, দুইজনের সেপারেট সেপারেট বই আছে। দেখেন তো ব্যালেন্স শিট মিলছে কিনা। জি মিলছে। কোনো ডাউট আছে? একটু বড় করব? না। জি এই বেশি বড় করার দরকার। তা আপনি কি বলতেছেন? প্যারেন্ট এবং সাবসিডিয়ারি দুইজনের দুইটা সেপারেট ফিনান্সিয়ালস আছে। সেখান থেকে প্যারেন্ট ইনভেস্ট করছে কত টাকা? কথা বলে না কেন? 20 টাকা স্যার। 20 টাকা। এই যে দেখেন, সেটা আলাদা বইতে থাকবে, এটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের হিসেবে রেকর্ড হবে। এটা ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট হিসেবে রেকর্ড হবে না? তোমার কথা কয় না কেন? ফিনান্সিয়াল Yes. এটা এটা উঠাই দেবে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট Financial কনসিডারেশন ইটস ফিনান্সিয়াল কনসিডার স্টেটমেন্ট, হ্যাঁ। সেখান থেকে সাবসিডিয়ারি ইকুইটি ভ্যালুর 60% হবে। বাট এটা তো একটা ইন্ডিভিজুয়াল ফিনান্সিয়াল, এটা ইন্ডিভিজুয়ালের বুকের জন্য, ইন্ডিভিজুয়ালের বইয়ের জন্য তো একটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। এতে কোনো ডাউট জি আছে? স্যার, শিওর স্যার, কোনো সন্দেহ নেই। ভেরি গুড। এইবার আসেন, আপনি ইনভেস্টমেন্ট 20 টাকা করছেন, কত পার্সেন্ট ইনভেস্টমেন্ট হচ্ছে শেয়ারের জন্য করছেন? 60%। 60% আপনি কিনছেন, 60%। আচ্ছা, তাহলে দেখতে হবে অ্যাকুইজিশন ডেতে ইকুইটি কি ছিল? সাবসিডিয়ারি ছিল হচ্ছে 60 টাকা, কমন স্টক ছিল 20 টাকা, তাহলে কত হলো? 27 27 টাকা, টাকা। 60%, 16 টাকা 20 পয়সা। 16 টাকা 20 পয়সা। তাহলে আপনি 16 টাকা 20 পয়সা কিনছেন কত টাকা দিয়া? 20 টাকা 20 দিয়ে। টাকা দিয়ে। 3.8 20 দিল টাকা দিয়ে গুডউইল। কিনছেন। এটা গুডউইল পরে, আপনি গুডউইল আগে ঢুকেন না। প্রথম কথা হচ্ছে আপনার এই 60 টাকা থাকতে পারবে না, এটা আপনি মানেন? জি এটাতে অনেক ধরনের অঙ্ক দেওয়া থাকে, রিটেন আর্নিংস, প্রি অ্যাকুইজিশন, পোস্ট অ্যাকুইজিশন, অনেক কিছু থাকে। হুমায়ুন ভাই অঙ্ক ঢুকেন না। একটু পরে বুঝেন, অঙ্ক- স্যারের সাথে সাথে বুঝেন। জি আমরা একটু স্যারের সাথে যাই। আচ্ছা ঠিক আছে, ওকে। প্রথম হচ্ছে 20 টাকা থাকবে না, আর এই 27 টাকা থাকবে না, যুগ নিশ্চিত। তাহলে কি জি স্যার। দাঁড়াইলো? 20 টাকা -20 হবে, আর 27 টাকা, যেহেতু ইকুইটি মানে ক্রেডিট থাকবে, তাহলে +27 হবে। এটা কি বুঝছেন? নেট টু নেট কি দাঁড়াইলো? 60 টাকার ডিফারেন্স। সে গায়েব হয়ে গেল। হ্যাঁ, 60 টাকা গ্যাপ হলো, রাইট? জি জি এবারে 60 টাকা গ্যাপকে, মানে 60 টাকাকে কাভার আপ করবো কিভাবে? আমি 3.8 কে পজিটিভ করব, আর 10.8 কে নেগেটিভ নেগেটিভ করব। মিলছে? এনসিআই, নন কন্ট্রোলিং শেয়ার। Yes. মানে এই দুইজনকে এবার আমি, এই আমার ধরো না কেন, অল্টার এইচ এফসি, এদেরকে আমি লাল করে দিলাম, আর এদেরকে আমি বরণ করে নিলাম। জিনিসটা কি বুঝছেন? না আবার স্যার আরেকবার একটু দেখাতেন স্যার, বুঝিনি বিষয়টা। আবার একটু বলেন। লাল দুইটা আউট, সবুজ দুইটা ইন থাকে। লাল দুইটা নেট নেট মাইনাস +7, আপনারা ট্রাই আর করেন, এটা মাইনাস। অঙ্কটা দেখেন ভালো করে। Yes. দেখেন, আমি একটু করে মাইনাস করি, দেখেন তো, এখন তো আপনার বুঝতে কোনো সমস্যা নেই, এখন তো বুঝছেন। এই 20 টাকা মাইনাস করছি রে ভাই, ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট ডিলিট করছি। ইনভেস্টমেন্ট নরমালি কি হয়? পজিটিভ মানে অ্যাসেট মানে ডেবিট, কমাই দিছি money মানে debit। ক্রেডিট, রাইট? জি ক্রেডিট হয়েছে। আর ইকুইটি মানে ক্রেডিট, টোটাল ইকুইটিরে আমি কি করে দিছি? ল্যাপস করে ইকুইটিকে বাদ আমি দিয়ে কি করে দিছি? এলিমিনেট। বাদ দিয়ে দিছি। ডেবিট করে দিছি।
তাহলে বাকি থাকলো কি, 60 টাকা ডেবিট বেশি রয়ে গেল, জি এটা আমরা অ্যাডজাস্ট করতে হবে, জিরো করতে হবে। আমি জি কি করলাম, 3.8 কে ডেবিট করলাম আর 10.8 কে ক্রেডিট করলাম। এখন প্রশ্ন হলে আপনি বললেন ভাই এগুলো তো নাম্বার নিয়ে যোগ বিয়োগ খেলতেছেন, লাভ কি হইলো, কেমনে হইলো, দ্যাট আই এম টেলিং না। আমার প্রথম কাজ, আমি ইনভেস্টমেন্টকে সরিয়ে দিলাম, সাবসিডিয়ারির 100% ইকুইটিকে মুভ আউট করে দিলাম, করে আমি এই 60%-এর পরে বাকি যতটুকু থাকে, এই 27 টাকার বাকিটুকু যে থাকে, 10.8 থাকে না, 27-এর 40%, তাকে আমি আমার বইতে স্বীকৃতি দান করলাম, নামে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট না। তাহলে প্রশ্ন হচ্ছে, এই 3 টাকা 80 পয়সা আসলে কি? এই 3 টাকা 80 পয়সা হচ্ছে আমি যখন কিনলাম তখন আমি একটা বাড়তি টাকা দিয়ে কিনছি। এই বাড়তি টাকাটা দেওয়া মানে কিন্তু আমি ঠকে গেছি তা কিন্তু না। এই বাড়তি টাকাটা হচ্ছে বার্গেন পারচেস পেমেন্ট দিছি। একটু কি কঠিন হয়ে গেল? স্যার 16 টাকা 20 পয়সা এটা পাইলাম কিভাবে? এই ইকুইটির 27 টাকা 60%, এই এস 3 কোম্পানির টাকা 80। ইকুইটির 60%। এটা আমি আর অঙ্ক দেখাবো, আপনি এখনই ভয় পাবেন না, টেনশন করেন না। এখন জাস্ট আমার একটা রেডিমেড একটা ডেমো রেডি করা ছিল, ডেমো দেখাইলাম আর কি। সো এই 3 টাকা 80 পয়সা এটাকে আপনারা কিভাবে ইন্টারপ্রেট করেন? এই হুমায়ুন ভাই বলেন, এইবার হুমায়ুন ভাইকে পাওয়া গেছে। হ্যাঁ, এইখানে আমি যে কনসিডারেশন বা পারচেজ করছি 20 টাকা দিয়ে, আর হুম কিন্তু আমার অ্যাসেট ভ্যালু 60% আছে 16 টাকা 20 পয়সা, তাহলে আমি 3 হুম টাকা 80 পয়সা কি জন্য দিলাম? প্রতিষ্ঠানের হ্যাঁ, গুডউইলের জন্য। আর যদি এটা কেন ইকুইটি গুডউইল ভ্যালু, কি? হ্যাঁ, এইগুলো আপনি আমি চাইলাম, ধরেন আপনি একটা বাজার থেকে 1 কেজি আলু কিনছেন, নিয়ে যাচ্ছেন বাসায়, আমি বললাম আমারে দিয়ে দেন, এখন আপনি কি আমার থেকে বেশি নিতে পারবেন? না না না, বেশি বেশি নিতে পারবো না। ইকুইটি যে ভ্যালু আছে সেই অ্যাসেট ভ্যালু, তাই ইনভেস্টমেন্ট মানে মানুষ তো তার অবশ্যই একটা যা যা মূল্য আছে তা তো চায় না। একটা প্রতিষ্ঠান হয়তো অর্জন করছে, তারপর সুনাম অর্জন করছে, ভিন্ন কিছু করছে, সেটা বেশি চাবে। হুম। বিষয়টা হলো ভাই, ওই যে সেলার উনি বার্গেন করেছে বিকজ ডিউ টু তার একটা ইমপ্লাইড গুডউইল আছে, যেটা আমরা বলতে চাচ্ছি না, স্যারে বলতেছে যে বার্গেন পারচেজ ইম্পর্টেন্ট এখানে, উনি বার্গেন করেছে বিধায় আমরা বেশি টাকা দিতে বাধ্য এখানে। আচ্ছা, আমি একটা ছোট গল্প বলি এবার। আমি কিন্তু কনসোলেশন কাছে গল্পই করব, আপনাদের মন খারাপ হচ্ছে না তো? ইনটেনজিবল অ্যাসেট পাইছে, মানে সে কি 16 টাকা 20 পয়সা তুই মানে অ্যাসেট এবং রিটার্ন, কমন স্টক এবং রিটার্ন আর্নিং আছে, তার 60% পাইছে 16 টাকা 20 পয়সা। বাকিটা এটা কি? তো বাকিটা এক্সেস অফ ইনটেনজিবল আছে। নেট, এক্সেস অফ নেট অ্যাসেট, যেটা 3 টাকা 80 পয়সা। না না, হুম, গুডউইল। excess of আর net যদি asset। এটা দ্যাট মাইনাস থেকে ইজ যদি ইকুইটি গুডউইল, ভ্যালু এটা বেশি হইতো, তাহলে দ্যাটস ওই গুডউইল, কিন্তু আমরা তো বার্গেন গুডউইল এখন, পারচেজ হইতো, মানে যে লোক গুডউইলকে trade আমরা করছে এখন তার পরে তার বলি, লাভ হইতো। এত বলছে গুডউইল পরে, আর মেইনলি তো এটা এক্সেস, নেট অ্যাসেটের এক্সেস। আগে এইটুকু থাকেন, ইয়েস, আমার এই কথাটা পছন্দ হয়েছে। হুম এইটা আমি বাড়তি দিছি, হুম তো কেন দিলাম? এইটার আমি উত্তর পাইলাম না। এইটার আমার উত্তর লাগবে। বাসায় একটু সাউন্ড হচ্ছে কার যেন। স্যার এটা হচ্ছে ওই যে ইন্ট্রিনসিক, যেটা স্যার এটা আমাদের উদাহরণ দিছিলেন স্যার, ফ্ল্যাটের ওই ইন্ট্রিনসিক। আচ্ছা, আমি আবার আরেকটা এক্সাম্পল বলি। এখন আমার এক্সাম্পল বলতে ভালো লাগে, আপনারা একটু অ্যালাউ করেন। হ্যাঁ, আপনি জি ক্যাটসের দোকানে যান, যাইয়া যখন দেখেন একটা শার্টের দাম 3000 টাকা, কিনেন কি কিনেন না? জি কেন কিনেন? কারণ আপনি তো সেম কাপড়টা দোকান বাইরের থেকে কিনা টেইলারের দোকান দিয়া বানায় নিলে 1400 থেকে 1300 টাকায় হয়ে যায়। 3000 টাকা কেন দিলেন? স্যার, ওই যে ব্র্যান্ড ভ্যালু। ইয়েস। ব্র্যান্ড ইমেজ স্যার, কারণ কি, ব্র্যান্ড ইমেজের কারণে। শার্টের কোনায় ওই সি আর ইটা লেখা থাকার কারণে আপনিও চইলা ফেরা লোকের পাশ দিয়ে হাঁটার সময় একটু সি আর ইটা হাতায় হাতায় দেখেন, আর লোকে জিজ্ঞেস করে, ও ক্যাট সাইজ শার্ট কবে কিনলেন? এই বললেন না, কতদিন কিনলাম আর কি, জোর করে ফ্যামিলির থেকে বললো কিনতে। কিন্তু এর থেকে একটু ভালো কাপড়ের শার্টও যদি আপনি পরেন,
যদি কিছু লেখা না থাকে, লোকে দেখলে সর্বোচ্চ বলে শার্টটা সুন্দর। সব চুলকায় আর এই চুলকানোর গল্প যে বলতেছেন প্লিজ মিউট করেন। ইরফান ভাই একটু কন্ট্রোল করেন প্লিজ। ইরফান ভাই একটু কন্ট্রোল করেন প্লিজ। ওকে, আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই 3 টাকা 80 পয়সা হচ্ছে সেই যে ইমোশন মানিটা। আচ্ছা, এখন প্রশ্ন হলো, তাহলে আপনি ধরেন মনে খুশি হইয়া ক্যাশ চাইতে চলে গেলেন, যাই তারে বললেন তোমার দোকানে সব কিনা নিব, বলে নাও। এবার আপনি যে হিসাব করলেন তার কতগুলা সেলফ আছে, কতগুলা শার্ট আছে, র্যাক আছে, সেগুলা কেনার জন্য আপনি নাইমা বললেন। তো হিসাব কিতাব করে দেখলেন সব মিলে তার কাছে 30-40 লাখ টাকার মাল আছে। তারে বললেন তোমার 30-40 লাখ টাকা দিয়ে দিলাম, তুমি চলে যাও। সে রাজি হবে? না। সে কি বলবে? এই যে ভাই, আমার 1300 থেকে 1400 টাকা খরচের জিনিস আমি 3000 টাকা বাড়তি পাই, এই 1600 টাকা যে বাড়তিটা পাইলাম, এই অপরচুনিটি আমি একদিনে ক্রিয়েট করি নাই, তা আমার এই অপরচুনিটির ভ্যালু দেন। তখন আমি হিসাব করে দেখলেন না, তারে 5 কোটি টাকা দিলে হবে। এবার আপনি তারে 5 কোটি টাকা সাধলেন, তো 5 কোটি টাকা সাধলেন, সে রাজি হয়ে যাবে? এবার কি রাজি হবে সে? কেন রাজি হবে না? সে সে স্যার যাচাই করবে যে 5 কোটি টাকা তার হচ্ছিল ইয়ে কিনা, মানে রাইট কনসিডারেশন কিনা। আরে ভাই, আপনি থিওরিটিক্যাল কথা বলতেছেন, রাইট কনসিডারেশন, এগুলো ভুলা যান। প্রথম কথা হচ্ছে সে রাজি হবে কি হবে না। স্যার রাজি হবে তাহলে। আমি বলবো রাজি হবে না। আরো আরো ক্লু দিয়ে দিলাম কেন। সে বলবে ভাই সবই বুঝলাম, তো এটা তো ফেয়ার ভ্যালু হইলো, কিন্তু আমি কি বেচতে চাইছি? তুমি আমার কাছে জোর করে কিনতে চাচ্ছ। আমি তো জি। পাগল হইনি বেচার জন্য, তুমি পাগল হইছো কেনার জন্য। তো তুমি আমার পাগল করা দাম দিবা না? বুঝেন নাই কথাটা? জি, বোঝা গেছে। সে তখন বলবে ভাই এই যে দেখো আমার পাশের ব্র্যান্ড আছে দর্জি বাড়ি, ও এসে আমার 7 কোটি টাকা বইলে গেছে, আমার অনেকদিন যাবত ফুসলাইতেছে, আমি ওরে দেই নাই। তো ফেয়ার ভ্যালু টেলে এগুলো তুমি বুঝি না, এগুলো 5 কোটি টাকা ঠিক আছে, কিন্তু আমার 7 কোটি টাকা লাগবে। কিন্তু এখন আপনি 7 কোটি টাকা বললে, তাহলে 7 কোটিতে দাও। বললো মা 7 কোটিতে দিলে আমি তো দর্জি বাড়ি রেডি দিতে পারতাম, আর 1 বছর আগে 7 কোটি টাকা হাতে পাইতাম। তো তারে দিই নাই কারণ কি? তো তুমি তো আসলে আজকে নতুন, তো দর্জি বাড়ি তো দিতে পারতাম। তখন সে বলবে আমার পাগল করা টাকা দিতে হবে। তখন আপনি এই পাগল করা টাকা খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে দেয়া ধরেন 10 কোটিতে দফা করলেন। কথার কথা, তার মানে কি দেখেন, আপ টু 5 কোটি টাকা পর্যন্ত আপনি কোনো না কোনো ভাবে একটা অ্যাসেট ট্রেস করতে পারতেছেন। বাট 5 কোটির উপরে বাকি যে টাকাটা দিচ্ছেন সেটা কি আর ট্রেস করতে পারতেছেন কেন দিচ্ছেন? না। এটা হচ্ছে কাইন্ড অফ ইমোশন মানি। এই ইমোশন মানিটা ডিটারমাইন্ড হয় বার্গেন পারচেজের মাধ্যমে। আপনিও অর্ডারমেন্ট না কিনা যাইবেন না, আর হেও অর্ডারমেন্ট না বেচবো না সে। এই দুইজন দরাদরির এক পর্যায়ে যেই দামে দফা হয়, সেটাকে আমরা বলতেছি বার্গেন পারচেজ মানি। সেটা কি আমরা কিন্তু বলতেছি গুডউইল। কেন এটা কেন গুডউইল? ধরেন এই ক্যাটসাইকে কেনার সময় 5 কোটির জায়গায় 10 কোটি টাকা দিলাম, 2 দিন বাদে আমি হিসাব করে দেখলাম এর কাছে তো একটা কাস্টমার লিস্ট আছে, যেটা প্রায় 5 লাখ কাস্টমারের ডাটাবেজ আছে। এই ডাটাবেজটা তো আমি ইচ্ছা করলে রিসার্চ কোম্পানির কাছে বেচে দিতে পারি, এটা বেচলে আমি 2 কোটি টাকা পাবো। ওই মুহূর্তে গুডউইল কত টাকা? ঠান্ডা মাথায় বলবেন, আগে লাভ দিবেন না। আপনি ধরেন ক্যাটসাই 60% কিনছেন, আর 40% আপনার অন্য কেউ কিনছে। হুমায়ুন ভাই এবার ব্রেন কাজে লাগান। বলেন স্যার, যেটা আপনি বুঝতেছেন যে নেট অ্যাসেটের ফেয়ার ভ্যালু, নেট অ্যাসেটের থেকে আমি যে ইনভেস্টমেন্ট করলাম, আমার যদি পারচেজ প্রাইস যদি তার নেট অ্যাসেটের থেকে বেশি হয়, তাহলে আমি গুডউইল, মানে গুডউইল কিনছি তার। আর যদি নেট অ্যাসেট বেশি হয়, আমার কনসিডারেশন কম হয়, তাহলে আমি তখন আমি বার্গেন অন পারচেজ, তখন আমার লাভ হয়েছে। হ্যাঁ, না না, এটা ওইটা আমি যদি এটি 16 দশমিক 20 জায়গায় যদি আমার 10 হইতো,
ইনভেস্টমেন্ট 10, ইকুইটি ভ্যালু 16-20, তাহলে 6.20 নিয়ে আগে আমাদের হোল্ডিং কোম্পানিতে বলতাম ক্যাপিটাল রিজার্ভ, এখানে বলছো বার্গেন পারচেজ, গেইন অন বার্গেন পারচেজ। স্যার আপনি যে প্রশ্নটা করছেন হুম স্যার ওখানে তো আমি স্যার প্রশ্নটা একটু সেক্ষেত্রে বলি, জি স্যার প্রশ্নটা আবার বলি। হুম। এই মাত্র আমরা বললাম যে এই প্রশ্নের পার্সপেক্টিভে আমার এখানে আমি 5 টাকা পর্যন্ত আইডেন্টিফাইবল অ্যাসেট পাইছি। এই অঙ্কের দিকে তাকায়েন না, আগে মুখে শোনেন তারপর অঙ্কে আসবো। আমি কিন্তু দিছি কত? 10 কোটি 10 টাকা। জি তাহলে আপনি বলতে পারেন স্যার এর কাগজপত্রে কেনা অ্যাসেটের দাম ছিল হচ্ছে 40 লাখ টাকা, কিন্তু ঘুষ গাছ কইরা ভ্যালু পাইছি 5 কোটি টাকা। তার মানে কোনো না কোনো ভাবে আদার আইডেন্টিফাইবল অ্যাসেট হচ্ছে 4.6 করোড় টাকা, আর বাকি 5 কোটি টাকা পুরোটাই কিন্তু হাওয়ার উপরে, সেটা হইলো গুডউইল। জি তার মানে গুডউইল কি? আমি কেন টাকা দিচ্ছি আমি তা জানি না, কোন এক জায়গায় লেখা রাখবে। গুডউইল মিন্স হ্যাঁ আজকে জানি না, কিন্তু বাস্তবিক কোনো না কোনো কারণ আছে। লাইক আমি ডমিনোর ফ্ল্যাট কিনছি, আমি বাড়তি টাকা দিছি ডমিনোর নাম দেখে, কিন্তু আমি কেন বাড়তি দিছি সেটা কিন্তু আমি জানি না। কিন্তু না জানলেও এটা জানি, বেচতে গেলে লোকে যদি শুনে ডমিনো, ও ডমিনোর ফ্ল্যাট, তাহলে কেনার ক্ষেত্রে কত টাকা বাড়তি দিতে পারো। কি আছে এই ডমিনোটা লেখার ভিতরে আমি জানি না, হোয়াট এভার। এখন আসেন, ব্র্যান্ড, লোকেশন ইত্যাদি বিভিন্ন কারণে আচ্ছা ক্রিয়েট হচ্ছে। এখন আসেন, আমি বলতেছি এই যে ক্যাটসাইকে আমি 5 কোটি টাকা বাড়তি দিলাম, আমি এর মধ্যে খুঁজে পেয়েছি ও আচ্ছা এর একটা কাস্টমার লিস্ট আছে, সেই লিস্টটা 2 কোটি টাকা ভ্যালু আছে, যেটা রিসার্চ কোম্পানির কাছে বেচা যাবে। এই অবস্থায় আমার গুডউইল 5 কোটি টাকা থাকবে না কমে যাবে? বেচে দিলে তো কমে যাওয়ার কথা। তখন তো অ্যাসেটের ভ্যালু বেড়ে যাবে, অ্যাসেটের ভ্যালু বেড়ে গেলে তো স্যার আমার গুডউইল কমে যাবে স্যার। ইয়েস, মেইন কাহিনী হচ্ছে আপনি কিন্তু কনসোলিডেশনের ক্ষেত্রে যে অ্যাসেট গুলো আপনি ট্রেস করতে পারবেন সেটাকে কিন্তু অ্যাসেট হিসেবে রেকর্ড করতে পারবেন। তার মানে কি, ওই যে একটু আগে কথাটা বললাম আমি কেন টাকা দিছি আমি তা জানি না, সেটা কিন্তু সলভ হয়ে গেল। তার মানে 5 কোটি টাকা থেকে 2 কোটি টাকা খুঁজে পাওয়া গেছে। তাহলে এই 2 কোটি টাকা আমি কি করব? আমি কনসোলিডেটেড ফিনান্স ইন্ডিভিজুয়ালি রাখবো না, কনসোলিডেটেড স্টেটমেন্টে কাস্টমার লিস্ট নামে একটা অ্যাসেট ক্রিয়েট করব। মানে এটা আইডেন্টিফাই হয়ে গেল। ইয়েস, তার মানে কি আমি কেন টাকা দিচ্ছি আমি তা জানি না, সেটা এখন 5 কোটি থেকে নাইমা চলে আসলো কততে? 3 3 কোটি। কোটি। এখন প্রশ্ন হচ্ছে এটার জন্য গুডউইল কি তাইলে 3 কোটি টাকা হইলো এখন? অ্যান্সার বলছে না, কারণ এই যে 2 কোটি টাকার অ্যাসেটটা ক্রিয়েট হইলো এটার পুরোটার মালিক কি আমি? না 40-60 তে ভাগ। ইয়েস, হুম তার মানে আমার ভাগে আমি কিন্তু তো 60%, হুম তাহলে আমার ভাগে গুডউইল তো আমার 60% কে রিপ্রেজেন্ট করে হচ্ছে। সো আমি গুডউইল থেকে বাদ দিতে পারবো 1.2, বাকি 8। এটার মালিক কে? নন কন্ট্রোলিং ইন্টারেস্টের লোক, এনসিআই। হুম তার ভ্যালুটাকে বাড়াই দিতে হবে। দেখেন কনসোলিডেশনের সময় সে কিন্তু একটা কথা বলছে, আপনি কিন্তু নন কন্ট্রোলিং ইন্টারেস্টের লোকের অনিজ্য ভাবে গায়ে হাত দিতে পারবেন না। তাহলে তার কোথায় হাত দিতে পারবেন? ডিসিশন মেকিং এর সময়, আয় করার সময় সাবসিডিয়ারিরা চাপায় দিতে পারবে, কিন্তু সে কিন্তু কোন জায়গায় তার ওনারশিপ রাইট থেকে তাকে কিন্তু আপনি বঞ্চিত করতে পারবেন না। বুঝাইতে পারছি? জি যেমন এই অঙ্কতেই ছোট্ট করে একটু ঘুরাইয়া দেখাই। আপনি তো এইখানে পাইলেন মুভার কপি, ক্রিয়েট এ কপি। হ্যাঁ, আমরা বলতেছি যে এখানে তো গুডউইল ছিল 3.8, আমরা অ্যাসেট খুঁজে পাইছি। তাহলে সেটা কত? আমি বললাম 2 টাকা। দেখেন তো ব্যালেন্স শিট আউল হয়ে গেল কিনা। হ্যালো, জি আউল হয়ে গেছে, রাইট? এখন প্রশ্ন হচ্ছে হুম 2 টাকা বাড়ছে, 2 টাকা বাড়লে অবভিয়াসলি কি বেড়ে গেছে? ডিস্ট্রিবিউটেবল পোর্শন অফ ইনটেনজিবল অ্যাসেট কার কার? 70% হচ্ছে কার?
60% আমার, 40% কার? নন প্রফিটেড NCI ইন্টারেস্ট। হুম। তাহলে আমার তখন কি করতে 10.8 এর সাথে এই 2 টাকার 0.8 2 ইন্টু 40 প্রবলেম কমে গেছে একটু। এই কি রে, দেখতে পাচ্ছেন? জি কারণে গুডউইল থেকে এবার আমি মাইনাস এখানে পুরোটাই টু বাদ যাবে। মিলে গেল। গ্রুপে পুরোটাই বাদ যাবে না 2 টাকা? গুডউইল পুরোটা বাদ না, গ্রুপে তো আমি 2 টাকা ইনটেনজিবল রেকর্ড করছি। মানে 3 টাকা 80 পয়সা যেটা ছিল হ্যাঁ, সেখান থেকে তাহলে আমি যেটা স্যার আইডেন্টিফাই হলো পুরাটাই তাহলে গুডউইল থেকে বাদ যাওয়ার কথা না? গ্রুপের আরে গুডউইল। ভাই আপনি তো গুডউইল তো আপনার গুডউইল তো হ্যাঁ আমি কেন টাকা দিছি আমি তো জানি না, আমার তো 60% এর জন্য আমি অ্যাপ্লিকেবল। প্যারেন্টের দৃষ্টিকোণ থেকে জি। হ্যাঁ, এই 40% লোককে আপনি কেন বাড়তি টাকা দিচ্ছেন, হ্যাঁ দায় কি হ্যাঁ নিবে নাকি? না এটা আপনি খুশি হয়ে দিচ্ছেন, এটা আপনার সমস্যা। এই যে দেখেন আপনারা কঠিন অঙ্ক শিখতে চাইছেন, এই সহজ জিনিসটাকে আগে কখনো চিন্তা করছিলেন? না এটা কঠিনই তারা কঠিনই মনে হইতেছে স্যার, মাথার উপরে এটা যেতে কঠিনই এবং এটা বুঝতে কঠিনটাও পারা যাবে। হ্যাঁ, এটা বুঝলে কঠিনটাও পারা যাবে। কনসালটেশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আগে বেসিকটা বোঝা। আপনার যদি বেসিক ক্লিয়ার থাকে, এটা আমি মঞ্জুর স্যারের কাছ থেকে শিখছি। ওই যে মঞ্জুর আলম স্যারের কথা বললেন না, জি আমার মনে আছে আমি যেবার, আমি যদিও ওনার কাজ কটা করিনি কিন্তু ওনার সম্পর্কে অনেক শুনছি। আমি 2008 ব্যাচের আইসিএম এ ছিলাম, সবাই মঞ্জুর স্যারের খুব ফ্যান ছিল, ওনার ক্লাসে কনসালটেশন বুঝতো। তা আমার মনে আছে যেদিন আমি অ্যাকাউন্টিং পরীক্ষা দিই, হলে উনি গার্ড দিচ্ছিল। তা আমি যখন অঙ্কটা করতেছি উনি আমার পাশ দিয়ে হাঁটতেছিল। তা আমি অঙ্কটা শেষ করছি বলে উনি পাশ দিয়ে এসে আমার কানে কানে বললো তুমি পাস। তা আমি না বললাম যে কি রে, আমি ওনাকে চিনতাম না তখন, আমি পরে ওনাকে চিনছি। তা আমি ওনার কথা শুনে খুব অবাক হয়েছিলাম, কি রে, কি কথা বললো কেন? আর উনি তো খুব সাদা সিধা চলাফেরা করতো, ওনাকে ধরাও যাইতো না। পরে আমি বেরোয় জি কেউ জিজ্ঞেস করলাম উনি কে, বললো যে আপনি ওনার চিনেন না? আমি বললাম না। বলছে কি পরীক্ষা দিলেন আপনি, আপনি তো পাঁচই করলেন। আমি বললাম, কেন কেন এই কথা বললেন? বলছে আরে উনি তো এই এফএ কোর্সের পুরোধা, আপনারা আফা বলতেন না, অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। তো বলতো যে আফার পুরোধা তো উনি। তো ওনার ওই কথাটা আমার খুব মনে ধরছিল, ওনার কথাটা। এরপরে স্যার ওনার আপনি সাথে আমি একটু চার্জারটা পার্সোনালি লাগায় যোগাযোগ নেন, করি। স্যার আপনার চার্জারটা আমাকে লাগায় নেন স্যার। ইয়েস 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 প্লিজ 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 ইয়েস ইয়েস। এটা আমার খুব মনে ধরছিল। তা আমি ওই সময় থেকে আমার একটা বড় সমস্যা হচ্ছে, আমি খুব লজিক ছাড়া চিন্তা করতে ভালো লাগে না। এই থিওরি এটা আইনে বলছে হয় মানে হয়, এটা আমি পারি না করতে। সো এই পার্সপেক্টিভ কি পরিষ্কার হয়েছে আপনাদের কাছে? জি আমরা একটু কি ব্রেকে যেতে পারি? আমি তো এক নাগাড়ে অনেকক্ষণ কথা বলতেছি, আমার একটু চা খাওয়া প্রয়োজন। আপনারা কি মন খারাপ করবেন? না শিওর। চা খান, ওকে আমরা স্যার। না আমরা স্যার, খুব শর্ট ওই ব্রেকে যাবো। আপনার ক্লাসটা স্যার ভালো লাগছে স্যার, কনফারেন্সে নিতে পারি স্যার। বুঝিনি, আবার বলেন। হ্যালো। 15 মিনিটের ব্রেক নেই একটা স্যার, 9:45 আমরা স্যার। নামাজ পড়ি, হ্যাঁ খাই দেয়, আপনি খান। হ্যাঁ, তা আমরা চেষ্টা করব আজকে 15 মিনিট পরে এসে শুরু করি। চেষ্টা করবো, কালকে তো আমার সবারই অফিস আছে। নর্মালি আসলে আমি ওয়ার্কিং ডেতে ক্লাস কখনো নেই না, আমি শুধু শুক্র শনিবারই নেই। কারণ এটা আমার কাছে ভালো লাগে না ওয়ার্কিং ডেতে নিতে, কারণ আমি আমার মতন করে অপটিমাম ওয়েতে ইয়ে করতে পারি না। আজকে আলিম ভাই রিকোয়েস্ট করলো যে আপনাদের যারা শিডিউল ক্লাস ছিল উনি আজকে বোধহয় অ্যাবসেন্ট। তো বলে অ্যাটলিস্ট আপনি ইন্ট্রোডিউসড হয়ে আসেন, তাহলে পরের ক্লাসে আপনার অ্যাটলিস্ট ইন্ট্রোডাকশন হইতে ইয়ে হবে না। সো ঢিলে ঢালাভাবেই শুরু করলাম, লেটস সি কিভাবে আগানো যায়। ওকে, সো কথা হচ্ছে 15 মিনিট ঠিক পরে। আছে স্যার, 9:45 মিনিটে স্যার ইনশাল্লাহ। ওকে, বাস, থ্যাংক ইউ।
জি স্যার। তো তো অঙ্কটাকে আমরা এটা কিভাবে বুঝলাম? তো তাহলে আমার ইনটেনজিবল অ্যাসেট দিয়ে তো দেখলাম। তো অ্যাসেট বাড়লে আমি যেটা বুঝলাম যে প্রপোর্শনেট পোর্শন আমি আমার গুডউইল থেকে পাচ্ছি। এবার ধরেন একটা লাইবিলিটি যদি পাইতাম তাহলে কি হইতো? ধরেন একটা কন্টিনজেন্ট লাইবিলিটি পাওয়া গেল, মানে ধরেন এই কোম্পানিটার নামে সাবসিডিয়ারির নামে একটা মামলা আছে। এই মামলাটা কেনার সময় আমি ধরতে পারিনি, এখন দেখলাম এই মামলাটা আমি ফাইসে গেলে আমাকে সো এই কন্টিনজেন্ট লাইবিলিটিটা আমার 1 টাকা দিয়ে দিতে হবে। দেই 1 টাকা, কি হলো? এই 1 টাকা দেখেন ভাগ হয়ে গেল, রাইট? 1 টাকা কি হবে? না কাইন্ডলি এই 1 টাকার জন্য কন্টিনজেন্ট লায়াবিলিটি কি আমাদের আইএস বা আইএফআরএস অনুযায়ী কন্টিনজেন্ট লায়াবিলিটি কি এটা ই করা হবে? ওটা হিসাবে আনতে পারে রেকর্ড করা হবে আইন কিনা? অনুযায়ী আচ্ছা, কন্টিনজেন্ট লায়াবিলিটি? কনসোলিডেশনের ক্ষেত্রে পারেন। হ্যাঁ, রাইট ইউ আর। কন্টিনজেন্ট লাইবিলিটি ইন্ডিভিজুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্টস এর ক্ষেত্রে অ্যাজ পার আইএস 37 এটা আমার রেকর্ড করার কথা না, এটা ডিসক্লোজ করার কথা। বাট সেটাই তো। কনসোলিডেশনের ক্ষেত্রে আসবে। যদি সেটা আপনি 1 টাকা পাইলেন, এই 1 টাকা এবার কি হবে? আবার ওই একই রকম ভাবে 60 আর 40%। 1 টাকার 60% এই 40 পয়সা নন কন্ট্রোলিং ইন্টারেস্ট থেকে মাইনাস হবে। দেখছেন? আর গুডউইল থেকে, তার মানে গুডউইল কিন্তু এখন তার মানে 2 টাকা 60 পয়সা থাকবে না। এইটার ক্ষেত্রে আবার এই 60 পয়সা যোগ। তাহলে রিভার্স রিলেশনশিপটা বোঝা গেল? অ্যাসেট যদি খুঁজে পাই, তার মানে আমি কেন টাকা দিছি আমি তা খুঁজে পাইলাম। আর যদি কোনো আনঅ্যাসাইন লাইবিলিটি খুঁজে পাই, তাহলে কিন্তু আমি কেন টাকা দিছি সেটার বাড়তি পোর্শন খুঁজে পাইলাম। রিভার্স রিলেশনশিপটা ধরতে পারছে? জি। এবার আমরা থিওরিটিক্যাল গল্পে চলে যাই। আচ্ছা, আগে এই অঙ্কটুকু আপনাদেরকে আমি শেয়ার দিয়ে রাখি। এটা কোথায় আছে? দাঁড়ান, সেভ করে নিই। পরে তো আবার আপনারা আমাদের ধরবেন। এই দেখেন তো আপনারা পাইছেন কিনা, চেক করে দেখেন। এবার আমি একটু বই থেকে আলোচনা করব। আমার গল্প কি আপনাদের পছন্দ হয়েছে? হুমায়ুন ভাই আছেন? ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আছে বলেন। সবসময় আছি আমি, কোনো সময় উঠি না, সবসময় থাকি। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি তাহলে আমরা কেন বললাম গ্রুপ মানি হ্যাঁ। বলতে। এবার আমরা একটু বই থেকে আগাই। হ্যাঁ, তাহলে আমরা গ্রুপ কেন পাইলাম? গ্রুপে আমরা হচ্ছে প্যারেন্ট এবং সাবসিডিয়ারি রিলেশনশিপ হবে, এবং তার অবশ্যই প্যারেন্ট বলতে আমরা তাকে বোঝাবো যার হচ্ছে কন্ট্রোল ওভার সাবসিডিয়ারি থাকবে। তার মানে আমাদের স্ট্রাকচার কি? একটা প্যারেন্ট থাকবে, মাল্টিপল সাবসিডিয়ারিজ থাকবে। তাহলে সাবসিডিয়ারিজ কে সেই ব্যাখ্যায় আমি গেলাম না। তাহলে প্যারেন্ট এবং সাবসিডিয়ারির ভিতরে সম্পর্ক কি? কন্ট্রোলের সম্পর্ক। মানে প্যারেন্ট যদি মোর দেন 50% অ্যাসেট ওন করে সাবসিডিয়ারি হিসাবে, তার
অপারেশনাল 100% কন্ট্রোলে চলে আসে। সে কন্ট্রোলটা কিসের? পাওয়ারের জন্য, দ্যাট ইজ এক্সারসাইজিং রাইটস, এট দ্য সেম টাইম রেলিভেন্ট যে অ্যাক্টিভিটিস গুলা থাকবে সেটার উপরে 100% ওনারশিপ চলে আসে প্যারেন্টের। তাহলে আমরা কেন গ্রুপটা ফর্ম করি? সেই গ্রুপটা ফর্ম করার ক্ষেত্রে অনেকগুলা ডিফারেন্ট প্যারামিটার বা সেভারাল রিজনস থাকে। তার ভিতরে উল্লেখযোগ্য 4টা হচ্ছে, আমরা অ্যাকাউন্টেবিলিটিটাকে মোর প্রিসাইজ করতে পারি, ফাইন্যান্সিং অনেক ক্ষেত্রে ইজিয়ার হয়, এবং অনেক ক্ষেত্রে আমরা বরোইং এর ক্ষেত্রে অ্যাসেটকে সিকিউরিটি দিতে সুবিধা পাই, অথবা কোন একটা বিজনেস যদি ডিসপোজ করতে চাই সেই ক্ষেত্রে আমরা অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু পাই। একটু এক্সপ্লেন করে ধরতে পারবেন। প্রথম বলতে চাই অ্যাকাউন্টেবিলিটি কেন। আমরা বলতে চাচ্ছি ইন্ডিভিজুয়াল ফিনান্সিয়ালস প্রিপেয়ার করছে, সেক্ষেত্রে প্যারেন্টের আলাদা আলাদা প্রফিট, সাবসিডিয়ারি আলাদা আলাদা প্রফিট পাচ্ছি। কিন্তু আমি যদি বলতে চাই যে প্যারেন্ট সাবসিডিয়ারির যে আয় হয় সেটা সে ডিভিডেন্ড না দিলে প্যারেন্ট কি আনতে পারে? দেখাইতে পারে তার বইতে? এই কথা বলে না ভাই, কথা বলতে হবে। নো স্যার। আনতে পারে। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে প্যারেন্ট আয় করছে, সাবসিডিয়ারিও আয় করছে, এখন দুইটা তো আলাদা আলাদা কোম্পানি। সাবসিডিয়ারি যদি ডিভিডেন্ড ডিক্লেয়ার না করে, প্যারেন্ট কি সেটাকে তার আয় হিসেবে দেখাইতে পারে? না না স্যার। না ডিভিডেন্ড ডিক্লেয়ার না করলে কিন্তু দেবে কেমনে? দেখাইতে পারে না। কিন্তু বাস্তবে প্যারেন্ট তো সাবসিডিয়ারির যত পার্সেন্টের মালিক, তার ততটুকু আয় তার হক আছে। হ্যাঁ, তার সেটা তো আছেই। তাহলে সেক্ষেত্রে তারা যদি বলে যে প্যারেন্টের আসলে আলটিমেটলি কতটুকু আয় হয়েছে এই বছরে, তাহলে তার নিজের টুকু পুরা এবং সাবসিডিয়ারিতে যতটুকু ইনভেস্টমেন্ট আছে সেটা সহ দেখাইতে পারেন, তাহলে বেটার অ্যাকাউন্টেবিলিটি ক্রিয়েট হবে। তার মানে প্যারেন্ট বলতে পারবে, ভাই আমি আমার অপারেশন অপারেট করে 100 টাকা আয় করছি, আর সাবসিডিয়ারির থেকে 60 টাকা জেনারেট করছি। কিন্তু দেখেন সাবসিডিয়ারি ডিভিডেন্ড না দিলে কিন্তু সে তার আয় হিসেবে দেখাইতে পারে না ইন্ডিভিজুয়াল ফিনান্সিয়ালসে, বাট কনসলিডেশনে সেটা সম্ভব। সেকেন্ড যেটা তারা বলছে যে ফাইন্যান্সিংটা ইজিয়ার হয়, ইটস ভেরি সিম্পল, কারণ আপনি দেখেন পোস্ট অ্যাকুইজিশন প্রফিটটা তো আসবে, রিটেন আর্নিং এর সাথে যোগ হবে তার, কিন্তু সেটা থেকে যখন ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে তখন ডিভিডেন্ডটা মাইনাস করে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট আনতে হবে, আর ডিভিডেন্ডের পোর্শনটা সে পাবে যেটুকু পাবে। ডিভিডেন্ড দিলে ট্রিটমেন্ট কি, এটা আমি আলাদা পরে যাচ্ছি। আগে এতটুকু বুঝি, আয় হলে তার দাবি আসছে, এই দাবিটা কনসলিডেশন ছাড়া ইন্ডিভিজুয়াল ফিনান্সিয়াল দেখানো সম্ভব না। এতটুকু তো আপনি পরিষ্কার, আগে এতটুকুতে থাকি। এবার ডিভিডেন্ড দিলে কি হবে? আয় যেহেতু আগে নিয়ে আসছি, এখন ডিভিডেন্ড দিলে তো তাহলে আয় তো এক মুরগি তো দুইবার জবাই হবে না, একবার তো আমি আয় হিসেবে নিয়ে এসে পড়ছি কনসলিডেশনে। তাহলে ডিভিডেন্ড দিলে ইন্ডিভিজুয়ালের বইতে আয় দেখানো যায়, আর কনসলিডেশনের ক্ষেত্রে ডিভিডেন্ড দিলে নিতে হয় আমি আমার ইকুইটি খরচ করে, মানে রিটেন আর্নিংসকে খরচ করে টাকাটা পাইছি। এই কথাটা যখন ডিভিডেন্ড আবার নতুন করে যখন আলাদা করে ডিভিডেন্ড দেখাবো তখন এক্সপ্লেন করব। ওকে, এই কথাটুকু পর্যন্ত ধরে রাখেন। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন যে ফাইন্যান্সিংটা ইজিয়ার হয় কেন। কারণ আপনি দেখেন বেক্সিমকো গ্রুপ, স্কয়ার গ্রুপ, এই যে গ্রুপগুলা বলেন, যখন তারা কোনো একটা নতুন ভেঞ্চার খোলে, একটা অপারেশন খুলে, তার লোন নেওয়ার ক্ষেত্রে ব্যাংক এত কিছু দেখতে চায়? ব্যাংক কি দেখে? এই গ্রুপের অলরেডি 10টা কোম্পানি আছে, 11তম কোম্পানি খুলছে। আরে ভাই, যদি 10টা কোম্পানি গ্যারান্টি দেয়, তাহলে 11তম কোম্পানি কি মাছ বিক্রি করতেছে না সবজি বিক্রি করতেছে, সে কি দেখতে আগ্রহী হয়? হয় না, কারণ 10টা কোম্পানি তারা গ্যারান্টি দিছে। সে ফাইন্যান্সিংটা ইজিয়ার হবে না? হবে না। এখন 10টা কোম্পানির গ্যারান্টি যে দিবে, 10টা কোম্পানি তার এগ্রিগেটেড ইকুইটিটাকে দেখাইতে হবে, রাইট? এই এগ্রিগেশনটা দেখানোর রাস্তা হচ্ছে কনসলিডেশন। প্লাস আপনি যখন কোনো সিকিউরিটি হিসেবে দিতে যাবেন, এক কোম্পানি আরেকটা কোম্পানির সিকিউরিটি দেয় কেমনে, তখন সে তাকে বুঝাইতে পারে যে দেখো ভাই, আমি ওই কোম্পানি থেকে সিকিউরিটি দিতেছি কারণ আমি ওই কোম্পানির মেজর ডিসিশন মেকার আমি, আর এট দ্য সেম টাইম যদি আমি কোনো বিজনেস ডিসপোজ করি সেক্ষেত্রে অ্যাকাউন্টেবিলিটিটা বেটার ক্রিয়েট হয়। এই জিনিসটার এক্সাম্পলটা, একটা নাইস এক্সাম্পল এখানে আছে। এই অঙ্কটা আপনারা নেক্সট ক্লাসে ভালো মতন দেখে আসবেন। আপনাকে থিমটা বোঝাই, দেখলে খুব সহজে বুঝতে পারবেন, সোজা জিনিস। দেখেন, এই প্যারেন্ট এবং সাবসিডিয়ারি, প্যারেন্ট এই বছরে কোনো আয় করছে? আলাদাভাবে প্যারেন্টকে দেখেন তো, কোনো আয় করে নাই কিন্তু, উল্টা তার অপারেটিং লস আছে 1 টাকা। সাবসিডিয়ারি কি করছে? 25 টাকা লস করছে, রাইট? কিন্তু সাবসিডিয়ারির পূর্ববর্তী বছরে আয় ছিল, সেখান থেকে সে ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে, যার কারণে প্যারেন্টের কিন্তু দেখেন প্রফিট হয়ে গেছে। 25 টাকা লস করছে, 25 টাকা প্রফিট হয়ে গেছে। 25 টাকা লস করছে, 25 টাকা প্রফিট হয়ে গেছে। 25 টাকা লস করছে, 25 টাকা প্রফিট হয়ে গেছে। 25 টাকা লস করছে, 25 টাকা প্রফিট হয়ে গেছে। 25 টাকা লস করছে, 25 টাকা প্রফিট হয়ে গেছে। 25 টাকা লস করছে, 25 টাকা প্রফিট হয়ে গেছে। 25 টাকা লস করছে, 25 টাকা প্রফিট হয়ে গেছে। 25 টাকা লস করছে, 25 টাকা প্রফিট হয়ে গেছে। 25 টাকা লস করছে, 25 টাকা প্রফিট হয়ে গেছে। 25 টাকা লস করছে, 25 টাকা প্রফিট হয়ে গেছে। 25 টাকা লস করছে, 25 টাকা প্রফিট হয়ে গেছে। 25 টাকা লস করছে, 25 টাকা প্রফিট হয়ে গেছে। 25 টাকা লস করছে, 25 টাকা প্রফিট হয়ে গেছে। 25 টাকা লস করছে, 25 টাকা প্রফিট হয়ে গেছে। 25 টাকা লস কর
দেখেন মানে কি এই কোম্পানির ব্যবসা ভালো হয়েছে না খারাপ হয়েছে? ব্যবসা ভালো হয়নি। হ্যাঁ, ব্যবসা খারাপ হয়েছে তো অবভিয়াসলি স্যার। ব্যবসা খারাপ। ইন্ডিভিজুয়ালের বইতে প্যারেন্টের আয় আছে, কিন্তু বাস্তবিকে প্যারেন্টের কি আসলে কোনো আয় হইলো? না। না, না স্যার। উল্টা তার কিন্তু লস হয়েছে। তার মানে এখানে ইনকাম কই থেকে আসলো? ওই যে সাবসিডিয়ারি পূর্ববর্তী বছরে রিটার্ন আর্নিংস ছিল সেইখান থেকে ডিভিডেন্ড দিয়ে দিছে। আবার প্যারেন্টও কি করছে, এই যে 10 টাকা আয় পাইছে সেখান থেকে আবার 6 টাকা ডিভিডেন্ড দিয়ে দিছে। খেয়াল করে দেখেন দুইজনই ডিভিডেন্ড দিছে, প্যারেন্টের আয় আছে, বাট বাস্তবে কিন্তু এই পার্টিকুলার বছরে দুইজনে মিলে লস করছে 26 টাকা, বাট দুইজনে কিন্তু দেখেন ডিভিডেন্ড দিয়ে বসছে। খেয়াল করে দেখলেন? জি। তার মানে কি এটা কিন্তু হাত কামড়াইয়া টাকা নিল, মানে নিজে যে টাকা আয় করে হাত বড় করছিলাম সেই হাতটাকে আমি ছোট করলাম। তার মানে আয় হিসেবে দেখাচ্ছে ইন্ডিভিজুয়ালের বইতে, বাস্তবে কিন্তু আয় হয় নাই। এটা কি ইন্ডিভিজুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখে বোঝা সম্ভব? সম্ভব না। কিন্তু কনসলিডেশন দেখলে বোঝা যাবে এই দুইজন মিলে কিন্তু লস করছে এই বছরে। দ্যাটস ওয়াই কনসলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টসটা ইম্পর্টেন্ট। এই কথাটা এখানে খুব সুন্দরভাবে ন্যারেট করে বুঝাইছে, একটু বোঝার চেষ্টা করবেন, পেয়ে যাবেন। আচ্ছা, প্রশ্ন হচ্ছে আমরা এই কনসলিডেশনটা প্রিপেয়ার করি কোন গাইডিং প্রিন্সিপালের মাধ্যমে? আমরা প্রিপেয়ার করি ইকোনমিক সাবস্টেন্সের ভিত্তিতে। তাহলে প্রশ্ন হচ্ছে হোয়াট ইকোনমিক সাবস্টেন্স মানে কি ভাই? এই যে দেখেন আউটলাইন। ইকোনমিক সাবস্টেন্স বলতে কি বুঝছি? অর্থনৈতিক সুবিধা। মাইরা দিছে বাবা রে, কঠিন শব্দ কইছেন আপনারা। সাবস্টেন্স ওভার ফর্ম, এটা সাব্বির ভাই শিখাইছেন আপনাদেরকে? জি, মানে লিগ্যাল না, কন্ট্রোল, এটা হচ্ছে ইকোনমিক সার্ভিস। ইয়েস, দিস ইজ ইম্পর্টেন্ট। একটা সোজা এক্সাম্পল বলি, আপনি একটা জমি কিনছেন, জমিটা রেজিস্ট্রেশন করছেন, মিউটেশন করছেন, সবই ঠিক আছে, জমিটা আপনি 1 লাখ টাকা দিয়ে কিনছেন, তার মানে লিগালি আপনি মালিক। মজার বিষয় হচ্ছে জমিতে যখন দাঁড়াইতে যান, পাশের থেকে একটা মোটা বেটা আইসা আপনারে থাবর দিয়া বের করে দেয়, আপনার দাঁড়াইতেই দেয় না। তাহলে কি আপনি বলবেন আপনি জমির মালিক না মালিক না? আমি স্যার মালিক, কিন্তু সে দখলে আছে। রাইট, তার মানে আপনার লিগ্যাল ফর্মে মালিক, ইকোনমিক সাবস্টেন্সে আপনি নাই। আবার উল্টা এক্সাম্পলও আছে, আপনার দাদা হয়তো কোনো একটা জমি দখলি সূত্রে অ্যাভেল করছিল, আপনিও বংশ পরম্পরায় দখলি তার হিসেবে রেখে গেছেন, থেকে গেছেন। তাহলে আপনার কি আছে? লিগ্যাল ফর্ম নাই কিন্তু ইকোনমিক সাবস্টেন্স আছে না? জি। ওটার ভোগ দখল আপনি করতেছেন না? তাহলে কনসলিডেশন কি বুঝায়? লিগ্যাল ফর্মকে অ্যাকনলেজ করে না ইকোনমিক সাবস্টেন্সকে অ্যাকনলেজ করে? ইকোনমিক সার্ভিস। ইয়েস। তো এই যে আপনি দেখলেন, একটু আগে প্রশ্ন করছিল একজন আমাকে, ভাই কন্টিনজেন্ট লায়াবিলিটিটা এই ক্ষেত্রে এই যে কন্টিনজেন্ট, এই অঙ্কটা তো ডিলিট করে দিলাম, সরি, আপনাদেরকে পাঠাইছি না? হ্যাঁ, জি। আপনি বললেন যে স্যার কন্টিনজেন্ট লায়াবিলিটি রেকর্ড করার কথা না, কন্টিনজেন্ট লায়াবিলিটি তো ডিসক্লোজ করার কথা, কনসলিডেশন রেকর্ড হয় কেন? সে কিন্তু ইকোনমিক সাবস্টেন্সকে ধরছে। আপনি যে ইনটেনজিবল অ্যাসেট একটা পাইছেন কাস্টমার লিস্ট, এটা তো ইন্ডিভিজুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্টে নাই, তাহলে কনসলিডেশনে কেন আসলো? এই ইকোনমিক সাবস্টেন্সের কারণেই আসলো। ক্লিয়ার? জি। আচ্ছা, আরেকটা জিনিস তারা যেটা প্রিন্সিপাল ফলো করে সেটা হলো সিঙ্গেল ইকোনমিক এন্টিটি। এই কারণে কিন্তু যদিও প্যারেন্ট এবং সাবসিডিয়ারি দুইটা সেপারেট লিগ্যাল কোম্পানি, বাট ধরে নেওয়া হয় আপনি যেহেতু এই কোম্পানির মোর দেন 50% মালিক, সেই হিসেবে দুইটা কোম্পানি আসলে একটা কোম্পানি হিসেবেই পরিচালিত হবে, যার কারণটা সিঙ্গেল ব্যালেন্স শিট হয়, কনসলিডেটেড ব্যালেন্স শিট, একটা কনসলিডেটেড পিএনএল, যেটাকে আমরা বলি কনসলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টস। সো এই দুইটা হচ্ছে আমার মেইন গাইডিং প্রিন্সিপাল অফ গ্রুপ অ্যাকাউন্টিং অথবা কনসলিডেটেড অ্যাকাউন্টস। ক্লিয়ার? এগুলা নিয়ে আর কথা বলবো না, এই চারটা একটু পড়েন, এটা বুঝেন কিনা বলেন। আচ্ছা ভাই, আজকে আমরা কিন্তু বেশিক্ষণ টানবো না, আমরা চেষ্টা করবো 10:10 ক্লোজ করতে, কারণ কালকে সবারই অফিস আছে। আমরা এই পার্টটুকু আবার আমরা শুক্র শনিবার দিন কভার করার চেষ্টা করবো। ওকে? ওকে স্যার, হ্যালো। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, জি। এই টেবিলটা একটু পড়েন সবাই।
পুরো কি বুঝলেন আমাকে বলতে হবে। ইসের ক্ষেত্রে প্যারেন্টের ক্ষেত্রে ইয়ে হবে, কন্ট্রোল থাকে, সেক্ষেত্রে কনসলিডেশন হবে, বাকিগুলো ইকুইটি মেথড হবে। আচ্ছা, বাকিটা ইকুইটি মেথড কেন? কন্ট্রোল বলতে মোর দেন 50%, তাহলে অ্যাসোসিয়েট এগুলো কি তো লেস অ্যাসোসিয়েট দেন তো 50% বাট মোর জি দেন 20%, সেই জি ক্ষেত্রে আমরা বলতেছি সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স। সে কিন্তু ডিসিশনকে ড্রাইভ করতে পারে না, কিন্তু ইনফ্লুয়েন্স করতে পারে। কারণ কি? সে আওয়াজ তুলতে পারে কিন্তু ডিসিশনকে সে কন্ট্রোল করতে পারে না, তাকে আপনি ফেলে দিতে পারবেন না। আর জি জয়েন্ট ভেঞ্চার কি? জয়েন্ট ভেঞ্চার একটু সেপারেট, অ্যাসোসিয়েট থেকে আলাদা। তাদের হচ্ছে স্পেসিফিক একটা উদ্দেশ্য নিয়ে শুরু করে, উদ্দেশ্যের কারণে দুইজন এক জায়গায় হয়েছে, ভেঞ্চার শেষ হলে জয়েন্ট ভেঞ্চারও শেষ হয়ে যাবে। আর যদি কোনো কারণে লেস দেন 20% ইনভেস্টমেন্ট হয়, সেটাকে আমরা বলতেছি অ্যাসেট হেল্ড ফর অ্যাকুইজিশন অফ ওয়েলথ, যেটাকে আমরা ওই যে বলছি IFRS 9 অনুযায়ী আমরা সিঙ্গেল কোম্পানি অ্যাকাউন্ট হিসেবে ট্রিটমেন্ট দিব। ওকে, এই টেবিলটাকে আপনাদের কাছে ক্লিয়ার? জি আচ্ছা, এইবার আসেন সিঙ্গেল এন্টিটি কনসেপ্ট। এই কথাটা অলরেডি আমরা কথা বলে ফেলছি। ওই যে আমরা বলছিলাম যে সিঙ্গেল ইকোনমিক এন্টিটি, ইকোনমিক সাবস্টেন্স, যেটা আমাদের লিগ্যাল ফর্ম থেকে কন্ট্রাস্ট করে আমাদেরকে ইকোনমিক সাবস্টেন্সটাকে এবং সেপারেট লিগ্যাল এন্টিটি, সেপারেট লিগ্যাল পার্সন হইলেও দুইটা, একটা ইকোনমিক পার্সন হিসেবে ট্রিটমেন্ট দেয়। এইটাই কিন্তু সেই সিঙ্গেল ইকোনমিক এন্টিটি কনসেপ্টের মূল পার্সপেক্টিভ। আচ্ছা, এখানে বাইং এন্ড আনকনক্লুডেড কোম্পানি, এখানে একটা ম্যাথ আছে, আপনারা এটা দেখবেন। এটা আমি আজকে ক্লাসে আলোচনা করলাম না, সোজা একটা প্রবলেম, নিজেরা দেখবেন, দেখে আমাকে বলবেন কোথাও কোনো আন্ডারস্ট্যান্ডিং এর গ্যাপ পান কিনা। এখন আমি আপনাদেরকে দুইভাবে আমাদের অ্যাকুইজিশন সম্ভব হইতে পারে। নতুন একটা কোম্পানি ফর্ম হয়েছে, অথবা কোন একটা এক্সিস্টিং কোম্পানি, সেটার আমি যেমন প্যান্থার কোম্পানিটা সিল কোম্পানির সার্টেন পার্সেন্টেজ কিনে নিছে, একটা এক্সাম্পল আছে, চেক করবেন। আমার মনে হয় এই অঙ্কটাও সোজা, আপনারা দেখবেন, না হলে আমার বলবেন, নেক্সট ক্লাসে আমি আপনাদের দেখাই দিব। বাট আই হোপ আপনারা এটা নিজেদের পারা উচিত। দেখছেন কেউ এখন পর্যন্ত এটা? না না হলে আমাকে নেক্সট ক্লাসে বলবেন, আমি এটা আপনাদেরকে বুঝিয়ে দিব। এটা আপনাদের হোমওয়ার্ক থাকলে আপনারা দেখবেন। আচ্ছা, এখানে এখন যেটা আমরা বলছি যে কন্ট্রোল বলতে কি বুঝি, এটা আমরা অলরেডি আলোচনা করছি। ওনারশিপ বলতে কি বুঝি, এই জিনিসটা দুইটা ছবি আছে, সুন্দর ছবি থেকে এবং অঙ্ক থেকে আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। হোয়াট কন্ট্রোল স্ট্যান্ডস ফর, হোয়াট ওনারশিপ স্ট্যান্ডস ফর। ছবিটা কোথায়? আচ্ছা, এইটা আমি আপনাদেরকে এই সম্ভবত আগে ম্যাথমেটিক্যাল, নতুন বই তো। হ্যাঁ আমি নতুন বইতে এটা আসলে পাচ্ছি না, আমি বুঝলাম না, এটা একটু ইলিমিনেট করে নিছে। কন্ট্রোল বলতে বোঝাচ্ছে, এই যে দেখেন আমরা একটু আগে যেটা করলাম, এই 20 আর 27 কে ডিলিট করে দিছি না? জি হ্যালো, এটা হ্যাঁ করছি কেন? কন্ট্রোলের কারণে করছি। কেন? আমার ইনভেস্টমেন্ট কেও সরাই নিছি এবং সবগুলা লাইন বাই লাইন আইটেম যোগ করে দিছি না, দেখেন। ইয়েস অর নো? ইয়েস ইয়েস, যোগ করে দিছি। কেন যোগ করে দিলাম? কারণ ধরে নেওয়া হচ্ছে প্যারেন্ট যদি সাবসিডিয়ারি মোর দেন 50% এর মালিক, তার 100% কন্ট্রোলই আছে। তাহলে ওনারশিপের রিফ্লেকশন কিভাবে হইলো? এই ইকুইটি যখন রিফ্লেক্ট করছি, প্যারেন্টের 100%, এই সাবসিডিয়ারি 40%, তাকে সেপারেটলি রিফ্লেক্ট করছি। 60% কে আমি ইলিমিনেট করছি, কিন্তু আমি 40% কে কি ইলিমিনেট করে দিছি? না তার মানে কি? আমি কিন্তু ওনারশিপকে কিন্তু ডিসরিগার্ড করি নাই, করছি? না আমি কি নন কন্ট্রোলিং ইন্টারেস্ট হওয়ার এক্সিস্টেন্টকে আমি কি ডিসরিগার্ড করলাম? না না, কিন্তু কি করছি? তাকে সাইলেন্ট বানায় রাখছি, তাকে মাইনরিটি বানায় রাখছি। মানে আমি যে সিদ্ধান্ত নিব সেটার ইম্প্যাক্ট তাকে আমি নিতে দিব, তাকে আমি সে জায়গায় বঞ্চিত করব না। কিন্তু ডিসিশন কিন্তু হবে কার? ডিসিশন হবে আমার। ক্লিয়ার? জি এই কথাটাই তারা এখানে ডেফিনেশন আকারে আরো ইলাবোরেট করছে। এই তো ধরে ধরে আগাইতে গেলে আবার আমি পাগল হয়ে যাব, আমি সময় কভার করতে পারবো না। কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের ক্ষেত্রে অঙ্কটা কিভাবে হয়, নিউমেরিক্যাল এক্সাম্পলের প্রেজেন্টেশন আছে, আপনারা এটা দেখবেন, ইকুইটির পার্সপেক্টিভটা দেখবেন। এই তো।
আপনারা নেক্সট ক্লাসের আগে এতটুকু পর্যন্ত দেখে আসবেন, এখান থেকে আমরা নেক্সট ক্লাসে শুরু করবো। আইএফআরএস 3 এর আগ পর্যন্ত, দ্যাট ইজ 4 এর আগ পর্যন্ত দেখে আসবেন। এবার আপনারা আমাকে বলেন নেক্সট ক্লাসের পার্সপেক্টিভে হোয়াট স্পেসিফিক এক্সপেকটেশনস ইউ হ্যাভ, যেটার জন্য আমি নিজেকে প্রিপেয়ার করে আসবো। এই গতিতে আগাইলে ভালো হয় নাকি আরো দ্রুত আগানো উচিত, না স্লো যাওয়া উচিত? ঠিক আছে স্যার, মোমেন্টাম কিছু না কিছু তো ঠিক বেঠিক থাকে। এই হুমায়ুন ভাই বলেন। কম্পিটিশনের জন্য যে অ্যাডজাস্টমেন্ট গুলো খুব প্রয়োজন, বিজনেস কম্পিটিশনের যে অ্যাডজাস্টমেন্ট গুলো খুব প্রয়োজন, যেমন ইন্টার কোম্পানি অ্যাসেটস, আনরিয়ালাইজ প্রফিট আছে, হ্যাঁ, যেগুলো আছে মোটামুটি পার্প আছে। আসে, সেগুলো একটু দেখানোর পরে, মানে সেগুলো একটু বলার পরে আইএফআরএস এবং আইএস অনুযায়ী, ডিসক্লোজার অনুযায়ী বলার পরে একটা বই যে অঙ্ক দিয়েছে তার থেকে একটা কঠিন অঙ্ক, একটা পরীক্ষার কোশ্চেনের সময় করতে সময় পাবেন না, একটা পরীক্ষার একটা কোশ্চেন এই যে চ্যাপ্টার করাবেন সেই চ্যাপ্টার পরীক্ষার একটা অঙ্কের কোশ্চেন একটা সলভ করাবেন, আপনি বলবেন আমরা শুনবো, তাহলে ওই জিনিসগুলো আমাদের কাছে ক্লিয়ার হবে। আচ্ছা, ঠিক আছে। চ্যাপ্টার পড়ানো শেষে মানে 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 মেন মেন জিনিসগুলো পড়ানোর পরে তারপরে ঠিক আছে। কম্বিনেশনের একটা হলেও একটা অঙ্ক, প্রত্যেকটা চ্যাপ্টারে একটা করে অঙ্ক করা দিলে আমাদের জন্য সুবিধা হবে। আমার ঠিক আছে। এক্সপেকটেশনটা যদি বলি, জি রিয়াজ ভাই বলেন। জি, সেটা হচ্ছে আমাদের এখানে যে থিওরিটা আছে, মানে অঙ্ক করতে গেলে যে থিওরি গুলা বেশি জরুরি, ওই থিওরি গুলো আমরা যদি আগামী ক্লাসে কমপ্লিট করতে পারি সেক্ষেত্রে আমাদের অঙ্ক করার জন্য হেল্পফুল হবে। আচ্ছা, একটু এবং রিয়াজ ভাই এই স্টেপ জায়গাটা যেটা, একটু, স্টেপ গুলা। জি আচ্ছা রিয়াজ ভাই একটু বলি। প্রথম কথা হচ্ছে এখানে দুইটা পার্সপেক্টিভ আছে। প্রথম কথা হচ্ছে এই কনসলিডেশন বোঝার দুইটা ধরন আছে। একটা ধরন হচ্ছে, আমি আমার একটা এক্সাম্পল দিয়ে ক্লাসটা শেষ করব। আমি কিন্তু অ্যাকাউন্টিং এ প্রথমবার ফেল করালো, বুঝছেন? জি জি সো কেন ফেল করলাম তার একটা সুরাহতল আপনারে বলি, হয়তো আপনার ভালো লাগতে পারে। প্রথমবার যে আমার প্রিপারেশন খারাপ ছিল ব্যাপারটা কিন্তু ঠিক তা না, কিন্তু আমি কনসলিডেশনকে শিখছি তখন এইটার সাথে যোগ, ওইটার লগে বিয়োগ, এর সাথে এই যোগ হয়, ওর সাথে ও বিয়োগ হয়, কাইন্ড অফ। আমি প্রায় আপনাদের এটার সাথে, আমাদের সময় একটা কোশ্চেন ব্যাংক ছিল এই এই বইয়ের সাথে আইসিডব্লিউ, সেটা সলিউশনও পাওয়া যেত। তো আমি প্রায় 40টার মতন অঙ্ক করে ফেলছি, এবং প্র্যাকটিস করতে করতে হাতে ভালো দখল আসছে, কিন্তু আমি লজিক বুঝা করিনি। তো পরীক্ষার হলে গেছি পরে, অঙ্কটা আইলো একটা ব্রিটিশ প্যাটার্নের অঙ্ক। তা আমি কি হইলো, আউলাই গেলাম। দেন পরের বার আমার যেহেতু বাকি ছিল ওই দুইটা কোর্স, অডিট আর অ্যাকাউন্টিং এ ফেল করছিলাম, সো একেবারে ধরেন সেই অবস্থা আমার। তা আমি পরের বার যখন পড়তে গেলাম, পরে মনে হইলো আমি কি প্রিপারেশন নিব। দেন আমি চিন্তা করলাম, আচ্ছা কনসলিডেশনটা আমার কাছে কঠিন লাগে কেন, কারণ আমি মাথার ভিতরে নিছি কিভাবে এক একটা ট্রিটমেন্টে যোগ বিয়োগ খেলতে হয়। আমি খেলাধুলা শিখছি কিন্তু গ্রামার শিখি নাই। নিজেরা আবিষ্কার করলাম ইত্যাদি একটা যে প্যাকেজ প্রোগ্রাম হইতো, ইয়াতে হইতো না, বিটিভিতে আগে দেখতাম যে, ওইখানে জি একজন শিল্পী ছিল, সে শ্রমিক ছিল, তাকে ইত্যাদির লোকগুলা হানিফ সংকেতারে তুলে নিয়ে আসছে, এবং সে ব্যাপক ভালো গান গাইছে। সে কি ধরনের শিল্পী ছিল, গাইতে গাইতে গায়েন। তারে বলা হইতো সে অলমোস্ট কিশোর কুমারের মতন গলায় গান গাইতে পারে, কিন্তু সে কি টিকতে পারছে? না, কেন পারেনি? কারণ টেকনিক জানে না। কারণ সে শুনতে শুনতে রপ্ত করছে। তার এইবার যখন ইউনিক গান গাইতে দিছে, হে তো আর পারে না, এর গলায় আর সুর উঠে না। তো মামা কিন্তু বাতিল হয়ে গেছে। আমি তখন কি করলাম, বৈশাখে বোঝার চেষ্টা করলাম কনসলিডেশন কেন মিলে। এর পরের বার থেকে আমি একটার অর্থে গেলাম, আর যাই হোক আমার কনসলিডেশন না মিলার কোনো কারণ নেই। হ্যাঁ, আমার ভুল থাকবে, আমি কিন্তু না মিলার কারণ নাই মানে এই কারণে বলি নাই যে 100তে 100 ভাগ সঠিকভাবে মিলাই আসবে, এই কথা কিন্তু আমি চুক্তি নিইনি। এবং তখন আমি বোঝার চেষ্টা করছি আসলে জিনিসটা মিলে কেন। সো ফ্রম দেন আমার কনসলিডেশনের প্রতি একটা ভালো লাগার সৃষ্টি হয়েছে।
ইভেন আমি যে আফা কোর্সটায় পাশ করলাম, ওইটার একটা বড় ভূমিকা ছিল প্রথমবার ফেল করা। আমি কনসোলিডেশনকে খুব লজিক্যাল পার্সপেক্টিভ থেকে দেখি। আপনারা হয়তো অনেকে যেমন হুমায়ুন ভাই বলতেছিল যে একটা অঙ্ক, কঠিন অঙ্ক ব্যাচে কোশ্চেন থেকে দেখায় দেন, তাহলে আপনি চিন্তা করতে পারবেন কিভাবে যোগ হয় আর বিয়োগ হয়। আমি জি আসলে এইভাবে দেখি না। আমি দেখি থিমটা কি এবং এটা লজিক কিভাবে মিল, এটা কেন মিলতে হবে, কেন সাবস্টেন্স ওয়াইজ মিলবে। আমার মনে হয় আপনাদের এই স্বল্পতম সময়ে আমার পক্ষে বা কতটুকু আপনাদেরকে দেওয়া সম্ভব, বা আপনাদের পক্ষে কতটুকু নিয়ে পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া সম্ভব, সেটার ব্যাপারে আমার দ্বিমত আছে বলবো না, কিন্তু প্রশ্ন আছে। সেই গ্রাউন্ড থেকে আমি এতটুকু বলতে চাই, যতটুকুই পড়েন বা দেখেন লজিক্যালি দেখার চেষ্টা করেন। যদি একবার জি লজিকটা ধরে ফেলতে পারেন, রিয়াজ ভাই, আমার হিসেবে লাইফ উইল বি ইজিয়ার রেদার জি দেন। আমার প্রস্তাব এটাই ছিল। হুমায়ুন ভাই বলছে অঙ্কের কথা, আমি বলছি যে স্টেপ গুলো, দ্যাট ইজ লজিক। তাত্ত্বিক বলছি, মূলত লজিকই আর কি। আচ্ছা, আমি যে লজিক টজিক যতই পারি, ওখানে যে প্রথমে যে কথাগুলো বলা থাকে, ওই কথাগুলো ধরাই যায় না কি কনসিডারেশন, সেই কথাগুলো বোঝানোর কথা বলছি আমি। হ্যাঁ যে ওইটা পাবেন, এই যে আমি বুঝতে পারছি। কনসিডারেশন জিনিসটা ইমাম ভাই, বলা আছে এমন ভাবে যে এটা জিনিসটা ধরতে কষ্ট কোনটা হচ্ছে। কোনটা কনসিডারেশন বা কোনটা কি করব কিছুই বোঝা যায় না। আচ্ছা, এইটা হ্যাঁ, আপনারা একটু এইটা। ক্লিয়ার করে, তাহলে আপনাদের ভালো কথা বলছেন। হুম। আপনাদেরকে তাহলে একটু অ্যাডভান্স পড়তে দিয়ে দিই। এটা যদিও আমি নর্মালি পড়তে দেই না, কারণ পইরা আপনারা আবার আউলায় আসেন, তো ওইটা আমি কাভার করে দিই। এখানে দেখেন আইএফআরএস 3-তে 5টা জিনিসের কোশ্চেনের কথা বলা আছে। যদি বইয়ের কোন, ইয়েস, এই যে দেখতে পাচ্ছেন, আইডেন্টিফাই দ্য অ্যাকোয়ারার, ডিটারমাইন দ্য অ্যাকুইজিশন ডেট, মেজার দ্য কনসিডারেশন ট্রান্সফার। দেখতে পাচ্ছেন? এখানে জি যখন যাবেন আপনি কন্টিনজেন্ট কনসিডারেশন পাবেন আর ডেফার্ড কনসিডারেশন পাবেন। ওই পার্টটাতে আমি আপনাদেরকে এই পার্টগুলো আর একটু ডিটেল আপনাদেরকে আলোচনা করে দিব। আমার বিশ্বাস দিস মাইট হেল্প। তবে এটা ঠিক, প্রতিটা অঙ্কেরই কোনো না কোনো একটা প্যাচের পার্ট থাকে। এটা আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ধরতে পারবেন। অনেস্টলি স্পিকিং, আমাদের ক্লাসের বাস্তবতা থেকে এই ডিফারেন্ট সিনারিও অফ অঙ্ক ধরে ধরে আলোচনা করার মতন সুযোগ বা ক্লাসের পরিধি বা আপনাদের যে ক্লাসের অ্যালোকেটেড টাইম, সেটা সাপোর্ট করে না। তবে এটা ঠিক, ফিজিক্যাল ক্লাসে হইলেও তারপর অনেকটুকু সম্ভব হয়, কারণ স্টুডেন্ট একটু কম আসে, এটা সত্যি কথাটা বলে ফেলি। এই যে ধরেন এখানে 89 স্টুডেন্ট আছেন, আমি জানি মন দিয়ে আপনারা 10 জনের বাইরে বাকি কেউ শুনতেছে না, সবাই আসছেন অ্যাটেন্ডেন্সের লোভে। এইখানে যারা আছেন তার ভিতরে 70 থেকে 80% লোক পরীক্ষাই দিবে না। তো হয় কি, আই হোপ আপনারা সবাই অফিস ফেরত লোক, ইনফ্যাক্ট আমিও। ধরেন বাসায় এসে নাকে মুখে কিছু একটা খেয়ে ক্লাসে বসলাম, যখন দেখি যে ধরেন এই 3-4 জন বাদে বাকি লোকগুলা কথা শুনতেছে না, বলতেছে না, চুপই আছে, তো তাদেরকে এর জন্য অনলাইনের থেকে যদি ধরেন যারা ডেডিকেটেড পাস করতে চায়, পড়তে চায়, ওইরকম 10-20 জন লোক হইলে লজিং মাস্টার হিসেবেও যদি পড়াই, মানসিক শান্তি লাগে। জি ক্লাস নিতে আসার পিছনে একটা ভালো অনুপ্রেরণা ছিল ডায়াস এবং বোর্ড। এখন এই অনলাইন কনসেপ্টটা সবই তো ভার্চুয়াল ফ্রেন্ড। ভার্চুয়াল ফ্রেন্ডের সাথে সংসার সম্ভব না ভাই, ভার্চুয়াল ফ্রেন্ডের সাথে প্রেম প্রেম খেলা সম্ভব, বাট ওইটা আলটিমেটলি কোনো রিলেশনশিপের গভীরতা দেয় না। যেমন আমি টাচ এন্ড ফিল করতে পারতেছি না হুমায়ুন ভাই দেখতে কেমন, রিয়াজ ভাই দেখতে কেমন, কিন্তু আমি এটুকু বুঝতে পারি ওনাদের আগ্রহ আছে। বাট আসলে উনি কতটুকু শুনতে আগ্রহী, কতটুকু শুনতে আগ্রহী না, আমি কতটুকু বলতে চাই, এটা কিন্তু ফেসিয়াল এক্সপ্রেশন থেকেও বোঝা সম্ভব। না কিন্তু স্যার, এটা সারা সারা দুনিয়ার কথা চিন্তা করতে হবে। ইন্ডিয়াতে দেখলাম ফেসবুকে 10টা বিখ্যাত ইউনিভার্সিটি আছে, তারপরে আয়তনের সবচেয়ে ছোট দিল্লি ইউনিভার্সিটি, কিন্তু দিল্লি ইউনিভার্সিটির ছাত্র সবচেয়ে বেশি, এবং এবং শিক্ষার মাধ্যম হলো দূরদর্শন। মানে সারা পৃথিবীতেই এখন অনলাইনে পড়াশোনা অনেক বেশি হয় ফিজিক্যালের থেকে। না, এখন দুইটাই লাগবে, হাইব্রিড দুইটাই লাগবে। না না, ভাই, এটা আপনাকে মানে ইঞ্জিনিয়ারিং বিষয় ছাড়া, টেকনিক্যাল বিষয় ছাড়া অন্যান্য বিষয়গুলো অনলাইনে ভালো পড়া হয় আরো। ক্লাসে অনেকে, আমি ঢাকা ইউনিভার্সিটি ক্লাসে পড়তাম, ক্লাসে আমার, আমি ভালো করলে অনেক বন্ধু বান্ধব অনেক ধরনের ডিস্টার্ব করতো ক্লাসে। হুম, যেটা আচ্ছা, অনলাইনে স্যার সম্ভব মানে না। কনক্লুশনে যাবে ফিজিক্যালি স্যার। ফিজিক্যালি ডিস্টার্ব করে ছেলে পেলে। হুম, হ্যাঁ, এবং অনেক সমস্যা ক্রিয়েট করে। যেটা অনলাইনে পড়ানো, অনলাইনে বোর্ডে অঙ্ক করে দিয়ে পড়ানো যায় ভালোভাবে। আরেকটা অনলাইনে ইস্যু, আপনি মনোযোগ থাকলে আপনি পড়তে পারবেন, আর না মনোযোগ থাকলে কোনো জায়গায় পড়তে পারবেন না। তা ঠিক আছে, কিন্তু অ্যাপার্ট ফ্রম দিস যদি আমি একটু বলি, ফাস্টার ওয়েতে আগানোর ক্ষেত্রে
আমি একটু ওল্ড স্কুল, আমি স্টিল মনে করি ক্লাসরুমে যতটুকু এনথুজিয়াজম এবং পজিটিভিটি নিয়ে নামা যায়, আমি টিচার হিসেবে যখন আমি দেখি যে ক্লাসে পার্টিসিপেশন বা আলটিমেটলি ফেস দেখতে পাচ্ছি না, বুঝতে পারতেছেন আপনি আদৌ বুঝছেন কি বুঝেন নাই, গড় 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 করে বলে যাচ্ছি, এটা কাইন্ড অফ নিজের অনেকটা কলের পুতুল টাইপ মনে হয়। এটা দেখা যায় হয়তো লজিক্যালি চালায় যাচ্ছি, কিন্তু আবেগ এবং ইমোশনের জায়গাটা মিসিং থাকে, যে সেটা আমার একটা অভিব্যক্তি। ডিমোটিভেশন হয়ে হ্যাঁ যায়। স্যার, এই যে প্রফেশনাল পড়া, এই যে ইউনিভার্সিটি এখানে যাওয়া আসা, শরীরের জন্য ফিজিক্যালি চাপ, যদি আমি স্টুডেন্ট থাকতাম তারপরেও এখানে আমি যে 3 ঘন্টা সময় দিয়ে ক্লাসটা করতেছি, এটাতে আমি আমার এই 4টা সাবজেক্টই আমি অনেক ভালো শিখছি আমার মনে হয়। আমার ইউনিভার্সিটি লাইফে যে পড়তাম তার থেকে এখানে যে পড়াইতেছেন, এটাতে আমি আমার আরো মনোযোগ এবং আমি আরো ভালো শিখতেছি। আমি যেটুকু আমার রিয়েলাইজেশন, পরীক্ষা কি হবে জানি না, কিন্তু আমি অনেক কিছু শিখছি, আমি ভালোভাবে স্যার শিখছি। মনে হয় স্যার হয়তো মনে হয় ভাই কমপ্লেন করবেন জানার এখন। বিষয় আপনি কথাগুলো ক্যাচ করতে পারতেছেন, যদি যখন ফিজিক্যালি থাকে অ্যাটেনশনটা ওবার একটু বেশি থাকে ভালো। জি স্যার। যাক, ঠিক আছে। তবে ভালো আপনাদের পার্টিসিপেশন, অ্যাটলিস্ট এইভাবে চললেও অনলাইন ক্লাসটা অনেক প্রাণবন্ত হয়, ভালো লাগে। আহ, আপনারা তাহলে যেটা করেন, যখন ফিজিক্যাল ক্লাস যেহেতু হচ্ছে না, অনলাইন ক্লাসে একটু অ্যাক্টিভ থাকেন, পইরা আইসেন, চ্যালেঞ্জ করবেন। দেখেন রিয়াজ ভাই বা হুমায়ুন ভাই বা যারা এখানে কথা বলতেছেন, একটু বলি, ধরেন আপনারা আমার ঠেকাই দিলে, ধরেন আমি পারলাম না, আমি স্বীকার করলাম আমি ভুল বলছি, এতে কিন্তু আমার কোনো লজ্জা নাই, বরং এতে আমি একটা কিছু শিখলাম। দেখেন 10 বছর অ্যারাউন্ড এই কনসালটেশন নিয়ে কথা বলি, যদি একটা ক্লাসের থেকে আমি 2টা জিনিস পারি না বইলা পরের দিন শিখলাম, তাইলে তো আমি একটু আগাইলাম। জি কিন্তু আমি যাই বললাম আপনারা 100% হ্যাঁ বললেন, তার মানে আমি কিন্তু শিখলাম না, আমি কয়টা টাকাই পাইলাম। জি, ভ্যালু অ্যাড, এটাই উদ্দেশ্য আসলে। হ্যাঁ, সো আপনারাও পইরা আসেন, এমন ভাবে পইরা আমরা সব আসবেন যাতে ক্লাসে এটা ঠেকাই দিতে পার্টিসিপেশন পারে। করি, পার্টিসিপেশন সবাই করে, মোটামুটি ক্লাসে সবাই পার্টিসিপেশন করে। না করলে কেমন করে হবে? যেটা বুঝবো না সেটা তো অবশ্যই বলবো, আর যেটা আপনি জিজ্ঞেস করবেন সেটা তো আমরা বলবোই অবশ্যই। না, আমরা পড়ে যেটা আসবো জিজ্ঞেস ইনশাল্লাহ করবো আপনার। বলার থেকে হুম, বেটার হচ্ছে, হুম। আচ্ছা, যেটা পারেন সেটার থেকে হচ্ছে না না, আপনি এমন যেটা ভাবে পইরা দেখালেন এই আসবেন। যে আজকে যে দেখালেন একটা জিনিস, ওই যে ইটা মানে ওই যে কিভাবে এলিমিনেট হইতেছে, ইনভেস্টমেন্টটা উঠে যাচ্ছে, হ্যাঁ সুন্দর পদ্ধতি। হ্যাঁ, তাহলে কোনো কোনো ছেলে পরীক্ষায় ভুল করলে অঙ্ক মিলাতে পারবে, এটা সহজেই সুন্দরভাবে। আমিও করছি, তো অতটা করি নাই, যে মানে ডেবিট ক্রেডিট করলে হলো, যেটা দেখাইতেন সেটা সুন্দর। কিন্তু এখন এখন হলো যে যে জিনিসটা আপনি প্রথমে দেখালেন, এটা সবাই মিলাইতে পারবে। এখন আপনি হলো যে থিওরিটিগুলো বইগুলো ভালো পড়ায়, যেগুলো মানে কয়েকটা প্রশ্ন আমি একটা জিনিস আনবো, যে প্রথমে কি বলছে এই জিনিসটাই মেজারমেন্ট করা খুব টাফ। এরকম এই যে অঙ্ক আসছে একটা বছরে, সেই অঙ্কটা আপনাকে আমি প্রিন্ট করে নিয়ে পরে আপনাকে আমি দিব আর কি, ওই ঠিক আছে, ঠিক আছে। চ্যাট বক্সে দিব, ওই কোশ্চেনটা, তাহলে আপনি বুঝতে পারবেন জিনিসটা। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রেখেন। আচ্ছা, হোয়াটসঅ্যাপে পাঠাই দিব, তাহলে আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিব কোশ্চেনটা, কালকে সকালে আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দেবো। আপনাকে ঠিক অলরেডি আছে। হোয়াটসঅ্যাপে ইয়ে করছি। হোয়াটসঅ্যাপে আপনার নাম্বারটা কাইন্ডলি তো নাই তো আমাদের কাছে। না, আছে মেম্বারশিপ হ্যাঁ, নাম্বার পাবেন তো। প্লাস আইসিএম মেম্বারশিপ। 7078 টা নিয়েন, হ্যাঁ। হ্যাঁ, না, উনি বলছে তো শুরুতে, হ্যাঁ 939। আচ্ছা ঠিক আছে, 939। জি, হ্যাঁ, আমি কিন্তু অলরেডি আপনাকে ইয়ে করছি, আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ করছি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ঠিক না, আছে, একে ঠিক করছি আছে, আর কি, মানে আমার স্যারের কথা ঠিক আছে বলতেছি। সুজন ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে। জি, জি। ভালো থাকুন সবাই, গুড নাইট। বাট ভালো লাগলো আজকে ক্লাস, বহুদিন পর আমার খুব, যদিও খুব লাস্ট মোমেন্টে আসছি। আমি আসলে আজকে নিতেই চাইনি, হালিম ভাই জোর করে বললো যাতে ইন্ট্রোডিউসড হয়ে আসেন, তাহলে পরে ক্লাসে ইয়ে হবে, আজকে নাহলে মিস যাচ্ছে। সো দেন আই টুক দ্যাট অপরচুনিটি, বাট জি জি, ভালো লাগছে ইট মিনস আ লট। ইনশাআল্লাহ। জি আমারও ভালো লাগছে আপনাদেরকে। হ্যাঁ, ভালো থাকবেন, জি, ইনশাআল্লাহ শুক্রবার কথা হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাই।